আব্বু আমাকে বলেছে আই লাভ ইউ খুব খারাপ একটা শব্দ। তাই কেউ যদি আমাকে আই লাভ ইউ বলে আব্বু তাকে বকা দিতে বলেছে। আর আমার কথায় কাজ না হলে আব্বুকে নালিশ করতে বলেছে। কিন্তু তুমি যা পচা, আমার কথায় তো কাজ কখনোই হবে না। তাই আমি এক্ষুনি আব্বুকে গিয়ে নালিশ করব। কারণ তুমি আমাকে পচা কথা বলে কষ্ট দিয়েছো। তখনই আমি ওকে জড়িয়ে ধরে বলি, সোনা আমার মিষ্টি সোনা, এমন কথা বলে না সোনা। সবাইকে বললে সবাই কি ভাববে তুমি বলো? সবাই কিচ্ছু ভাববে না, বরং তোমাকেই বকা দিবে ভাইয়া। কারণ তুমি আমার সাথে পচা কথা বলেছো ভাইয়া। তাহলে তুমি আমাকে আই লাভ ইউ কেন বলছিলে পিচ্চি? কারণ অনু আমায় বলেছে যে কেউ যদি আই লাভ ইউ বলে তাকে উত্তরে আই লাভ ইউ টু বলতে হয়। রিয়েলি? তা এটা অনু আবার কে? ও আমার বেস্ট ফ্রেন্ড, ভুলে গেছো তুমি? আগেও তো ওর কথা বলেছি আমি। ও হ্যাঁ, মনে পড়েছে। তখন আমি খেয়াল করে দেখি আমার পিচ্চি বউটা আমার কাছে নেই। ওমা, ম্যাজিক জানে নাকি? হঠাৎ করেই কোথায় গায়েব হয়ে গেল সে। তখনই ভাবি এসে আমাকে বলে, এই যে ইমান ভাইয়া, নিচে চলো। কেন ভাবি, কি হয়েছে আবার? নিচে তোমার নামে বিচার সভা বসেছে ভাইয়া। হ্যাঁ? না, হ্যাঁ, নিচে চলো, নিচে গেলেই বুঝতে পারবে সব। তারপর আমি এক ছুটে নিচে চলে যাই। সেখানে যেতেই দেখি আমার পিচ্চি বউ দুই আব্বুর মাঝখানে বসে আবার নামে নালিশ করছে। আর শুধু তাই নয়, আমি ওকে কতবার চুমু খেয়েছি তারও হিসাব করে বলছে। পরিশেষে আমি ওকে আই লাভ ইউ বলেছি সেটা নিয়েও সবার কাছে বিচার দিছে। বিচারকগণ ভিক্টিমের বক্তব্য শুনে আবার প্রাণে চেয়ে মৃদু মৃদু হেসে বলে, মা, ও বোকা তাই বুঝতে পারেনি। তুমি ওকে ক্ষমা করে দাও। ক্ষমা আর ওকে? কখনোই না। আমাকে সুযোগ পেলেই উম্মা দিয়ে দিবে আব্বু। ভাইয়া অনেক পচা, তোমরা জানো। তখনই জুরি মেম্বার্সরা আমার অবস্থা দেখে মুখ চেপে হেসে দেয়। আর আমি বোকা হাদার মতো পিচ্চি বউটাকে সরি বলে উপরে চলে আসি। হঠাৎ কেউ আমার পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে। আর আমি জানি এ আর কেউ না, এ আমার বিয়ে করা পিচ্চি বউ। তাই আমি রাগ করে ওকে ছাড়িয়ে বিছানায় গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ি। কি হলো সোনা ভাইয়া? রাগ করেছো তুমি আমার সাথে? কি হলো, তুমি চুপ করে আছো কেন? থাকো তুমি রাগ করে, আমি আসি গোসল করে। তারপর আমার পিচ্চি বউটা সত্যিই আমাকে বিছানায় ফেলে গোসলে চলে যায়। আশ্চর্য, আমি রেগে আছি যেন ও আমার রাগ না ভাঙিয়েই চলে গেল। তাই আমি রাগে অভিমানে কাঁথা মুড়ি দিয়ে আবারও শুয়ে থাকি। হঠাৎ কিছুক্ষণ পর কেউ আমার গায়ের উপর উঠে আমার কাঁথার উপর থেকে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। তখনই আমি আমার কাঁথার নিচে থেকে হাত বের করে তাকে জড়িয়ে ধরি। জড়িয়ে ধরতে অনুভব করি যে আমার বউ আমাকে জড়িয়ে ধরে কাঁথার উপরেই চুমু খাচ্ছে। আর ওর ভিজে শরীর পানিতে আমিও ভিজে যাচ্ছি। আর নিজেকে সামলাতে না পেরে মুখের উপর থেকে কাঁথাটা সরিয়ে ফেলি আমি। আর তখনই আমার বউ আমাকে আদর করে চুমু খেতে থাকে। আর তখনই আমি ওকে বলি, এভাবে ভিজে আছো কেন? যাও, গিয়ে চেঞ্জ করে আসো। তুমি কি কানা? দেখো না আমি পেটিকোট ব্লাউজ পরে আছি। তাহলেই আমি ভিজে আছি কেন? চুলের পানির জন্য। ঠিক তখনই খেয়াল করে দেখি ওর চুলের পানি একটু একটু করে আমার মুখের উপর এসে পড়ছে। আর এই জিনিসটাই খুবই ভালো লাগছে আমার। নিজেকে যেন হারিয়ে ফেলছি আমি। কিন্তু তখনই আমার অভিমানের কথাগুলো মনে পড়ে যায়। আর আমি ওকে রেগে গিয়ে বলি, আমি তোমাকে আদর করলেই তুমি আমাকে বকা দাও। তাহলে তুমি আমাকে আদর করছো কেন? নিজে করতে পারো আর আমি করলেই দোষ ভাইয়া? তুমি রেগেছিলে বলেই তোমাকে আদর করে রাগ ভাঙাতে চেয়েছিলাম আমি। কিন্তু এখন আর করব না। থাকো তুমি তোমার রাগ নিয়ে, তাতে আমার কি? তোমার কিছু না হলে তুমি এখানে বসে আছো কেন? যাও, ভাগো এখান থেকে। আমি তোমাকে ভালোবাসি না, রিয়াকে ভালোবাসি। তোমার কোনো জায়গা নেই আমার কাছে। গডের এটা শুনি তখনই আমার পিচ্চিটা কোনোভাবেই শাড়িটা পেঁচিয়ে আমাকে ছেড়ে রুমের বাইরে চলে যায়। আর আমিও ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে অফিসে চলে যাই মিটিংয়ের জন্য। কিন্তু মিটিংয়ে মোটেও কনসেন্ট্রেট করতে পারছি না। কারণ আমার বউয়ের চাঁদপানা মুখটি দেখতে পাইনি আমি মিটিংয়ে আসার সময়। মিটিং শেষ হতে হতে রাত 9টা বেজে যায়। তাই মিটিং শেষে বন্ধুদের সাথে ডিনার করে পিচ্চিটাকে ফোন লাগাই। কিন্তু ওর রেসপন্স না পেয়ে আমি অস্থির হয়ে যাই। তাই আমি তখনই বাসায় ছুটে যাই। বাসায় গিয়ে শুনি আমার পিচ্চি সারাদিনে কিছুই খায়নি, আর এখনও না খেয়ে ছাদে বসে আছে। আমি তো কত কিছুই খেয়ে এসেছি, আর ও এখনও না খেয়ে বসে আছে। এতটা অভিমান ওর। তখন সবাই এসে বলে, বাবা তুই একটু ওকে বুঝিয়ে বল, মেয়ে তো আমাদের কথা শুনছেই না। এইভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে পড়বে। তাই আমি তখনই ওর জন্য খাবার নিয়ে ছাদে চলে যাই। ছাদে গিয়ে দেখি আবার দেয়া পায়েলটা খুলে ফেলে রেখেছে।
দোলনার অন্যদিকে ফিরে শুয়ে আছে সে। ও তুমি যতই রাগে ফায়ার হও না কেন, আমি তোমার স্বামী। একবার যখন এসেই পড়েছি, তোমার সাথে করে নিয়ে যাব আমি। তাই আমি আস্তে আস্তে করে পিচ্চিটার কাছে গিয়ে ওর গালে চুমু দেই। আর ঠিক তখনই ও আমাকে ওর থেকে দূরে ঠেলে দেয়। তাই আমি ওকে আমার বুকের সাথে চেপে ধরে বলি, তুমি এখনো খাওনি কেন? আমার ফোন রিসিভ করো না কেন? তুমি কি জানো না আমার কত টেনশন হচ্ছিল? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তাহলে এমন কেন করছো? শোনো, তুমি আমাকে ভালোবাসার কথা বলবে না কেমন? তুমি যাকে ভালোবাসো তাকে গিয়ে ভালোবাসার কথা বলো ভাইয়া। পিচ্ছি, তুমি আমার কথা শোনো। কিন্তু ও আমার কোনো কথাগুলোই শুনছেই না, খাবারগুলো ফেলে দিয়ে চলে যায়। তখনই ভাবে আমাকে বলে, আমার ননদটা হয়তো এত কিছু বোঝে না, তবে নিজের জিনিস যে অন্যকে দিতে নেই সেটা ঠিকই বোঝে। তুমি ঝগড়া করার সময় ওকে যে কথাগুলো বলেছো, সে ওগুলো শুনেই কষ্ট পেয়েছে। ও এভাবে কি দেখছো? তোমার বউ কিছু বলেনি, আমি নিজের কানে শুনেছি সব। তুমি যখন এতই তোমার রিয়াকে ভালোবাসো, তাহলে আমার ননদিকে বিয়ে করেছো কেন? মজা নেওয়ার জন্য? ভাবি, আপনি আমাকে ভুল বুঝছেন। ওকে ফাইন, আমি নয় তোমাকে ভুল বুঝলাম, কিন্তু আমার ননদ, ওকে তুমি কি করে বোঝাবে? ভাবি, আমি ওকে ম্যানেজ করে নেব। তুমি যতটা সহজ ভাবো অতটা সহজ না আমার ননদিকে ম্যানেজ করা। আর তখনই পিচ্চিটা এসে ওকে দেওয়া আবার সমস্ত উপহার আমাকে ফেরত দিয়ে চলে যায়। আর আমি ওর পিছনে পিছনে ছুটে যাই। গিয়ে দেখি পিচ্চিটা আম্মুর গলা ধরে শুয়ে আছে। তুমি এটা ঠিক করনি বাবা। তোমার মামা সব জেনেও শুধু আমাদের অনুরোধে তার একমাত্র আদরের মেয়েকে আমাদের হাতে তুলে দিয়েছে। সে যদি জানতে পারে তুমি এখনো এসব নিয়ে পড়ে আছো, কত কষ্ট পাবে সে। তুমি ভেবে দেখো, কালকে তো গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করে বললে তুমি তোমার বউকে ভালোবাসো, আর আজকে তোমার ভালোবাসার এই নমুনা দেখাচ্ছ তুমি। আমি যদি ভুল না হই, বিয়ের বাসর রাতেই তুমি ওকে রিয়া রিয়া করে দূরে ঠেলে রাখছো, তাই ও তোমার থেকে দূরে দূরে থাকছে। আব্বু। আমার কথা শোনার মুড নেই আমার, তাই তুমি এখন আসতে পারো। আব্বুর কাছে বকা খেয়ে রুমে চলে যাই আমি। রুমে এসে একা একা কিছুই ভালো লাগছে না আমার। পিচ্চিটাকে ছাড়া সবকিছুই তো এতটা নিস্তব্ধ, সেটা আমি এখনই হাড়ে হাড়ে টের পাচ্ছি। ঠিক তখনই খট করে দরজা খোলার শব্দ হয়। দরজার দিকে তাকাতে দেখি আমার পিচ্চিটা রুমে আসছে। ওকে দেখা মাত্রই আমি আমাদের বিছানাটা ঠিক করে ফেলি ওকে আমার কাছে নিয়ে আসে শোয়ার জন্য। কিন্তু আমি যা ভাবি সবই উল্টোটা হয়। ও আমাকে ফেলে রেখে নিচে মাদুর বিছিয়ে বালিশ নিয়ে কাঁথামুড়ি দিয়ে শুয়ে পড়ে। তুমি এতটা হার্টলেস কি করে হতে পারো? আমি একটু রাগের মাথায় কি বলে ফেলেছি, তুমি সেটা বিশ্বাস করে আমাকে দূরে ঠেলে দিয়েছো? আমি তোমাকে ছাড়া এই বিছানায় একা একা শুভ কি করে? এসব ভাবতে ভাবতে কেঁদে ফেলি আমি। কারণ আমি কত কিছু খেয়ে এসেছি, আর ও কিছুই না খেয়েই শুয়ে আছে ফ্লোরে। খুবই কষ্ট হচ্ছে আমার। আর তাই আমি বিছানা ছেড়ে ওর কাছে গিয়ে শুয়ে পড়ি। আর ও ঘুমোতেই আমি ওকে আমার বুকের কাছে টেনে নিয়ে আদর করতে থাকি। শোনা পাখি একটা, তোমার রাগ যদি আমি ঘুচিয়ে না দেই, তাহলে আমি তোমার স্বামী না। তখন হঠাৎ খেয়াল করে দেখি আমার পিচ্চি বউটা হাত পা খুব গরম হয়ে আছে। তাই তখনই আমি ওকে কোলে তুলে বিছানায় শুয়ে দিই। আর ওর গালে গলায় হাত দিয়ে দেখি জ্বরে গাটা পুড়ে যাচ্ছে। তাই সাথে সাথেই ওর জ্বরটা মেপে আমি গিয়ে সবাইকে ডেকে আনি। আর আমার ডক্টর বন্ধু ওয়াহিদকে পিচ্চির চেক আপ করার জন্য ফোন লাগাই। ওয়াহিদ ওর প্রোগ্রাম চেক আপ করে জানায় যে, ভাই, তোদের চিন্তা করার কোনো কারণ নেই। আসলে সিজন চেঞ্জ হচ্ছে, তার উপরে ঠান্ডা গরম আবহাওয়া, আর তাই ভাবির একটু ভাইরাল ফিভার হয়েছে। অ্যাকচুয়ালি এই সিজনটা চেঞ্জটা ভাবির শরীরে একটু টলারেট করতে পারছে না, তাই এমনটা হয়েছে। আচ্ছা, ভাবির কি কোল্ড ড্রিঙ্কে অ্যালার্জি আছে? হ্যাঁ বাবা, একটু ঠান্ডা লাগলেই খুব অসুস্থ হয়ে পড়ে আমার মেয়েটা। তাহলে তো ভাবিকে দেখে শুনে রাখতে হবে, নয়তো তারা আরো বেশি অসুস্থ হয়ে পড়ার চান্স আছে। তাই আমি যে ওষুধগুলো লিখে দিয়েছি ওগুলো ঠিক মতো খাওয়ালে ও যত্ন নিলে ভাবি শীঘ্রই সুস্থ হয়ে যাবে। পিচ্চির চেক আপ করেই ওয়াহিদ যেতে আমি আমার পিচ্চিকে আমার বুকের সাথে জড়িয়ে ধরে থাকি। ও তার কিছুক্ষণ পরে আমার বউটা জেগে গিয়ে আমাকে ওর থেকে দূরে ঠেলে দেয়। কিন্তু আমি সেদিকে খেয়াল না করে ওকে জোর করে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিই। আর ও তাতে রেগে গিয়ে অন্য পাশে ফিরে শুয়ে থাকে। দূর বাবা, ভাল লাগে না। এখনো রেগে আছে ও।
কি করলে যে আমি ওকে আবার আমার কাছে ফিরে পাবো সেটা তো আমি নিজেও জানি না। আর হঠাৎ করে তখনই চট করে আমার মাথায় একটা বুদ্ধি এসে যায়, আর আমি ও বউয়ের অভিমান ভাঙানোর জন্য প্ল্যান করে ঘুমিয়ে পড়ি। পরের দিন ভোরবেলায় উঠেই বউয়ের রাগ ভাঙানোর পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য কাজটা শুরু করে দেই। আর রাতে ভাবিকে বলে ওকে নিয়ে ছাদে চলে যেতে। রাতে পিচ্চিটা একাই ছাদে চলে যায়, আর সেখানে গিয়ে দেখে পুরো ছাদটাই বেলুনে বলুনে ভরে আছে। বেলুনগুলো রেখে আর একটু সামনে এগোতে দেখে আমি ডেভিলের মতো ছাদের মাঝখানে বরাবর লাভ বেলুন নিয়ে সরি লিখে দাঁড়িয়ে আছি, শুধুই তারই জন্য। আর আমার পিচ্চি বউ আমার আর একটু তার কাছে আসতেই আমি তাকে লাল গোলাপ দিয়ে প্রপোজ করি, কিন্তু আমার পিচ্চি তাতে কোনো রিয়েক্ট না করে আমার হাত থেকে সোমেরে গোলাপগুলো নিয়ে রুমে চলে যায়। তারপর ঘুমের ভান ধরে পড়ে থাকে। তার কিছুক্ষণ পর আমি ওকে ওর বুকে মুখ গুজে শুয়ে কান্নাকাটি জুড়ে দেই, কারণ এই সব কিছুই আমার জন্যই হয়েছে। আর তাই ও খুবই রেগে আছে। হঠাৎ কেউ আমার মাথায় হাত বুলাতে শুরু করে, তাই হাতটা তুলে বউয়ের দিকে তাকাতে দেখি সে আমাকে দেখে মৃদু মৃদু হাসছে এবং মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি হলো, কাঁদছো কেন ভাইয়া? বউয়ের এই প্রশ্ন শুনে আমি হতভম্বের মতো ওর দিকে তাকিয়ে থাকি। কি হলো, চুপ করে আছো কেন? তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো সোনা। ক্ষমা আর তোমাকে? কখনোই না। তোমার এত কান্না আসলে তোমার রিয়ার কাছে গিয়ে কাঁদো, আমার কাছে বসে কাঁদছো কেন? তুমি আমার সব, আর আমি তোমার কাছে বসেই কাঁদবো। তোমার কান্না করতে ইচ্ছে করলে বাইরে গিয়ে কাঁদো, আমার কাছে বসে কেঁদো না প্লিজ, কারণ আমার না খুবই ঘুম পাচ্ছে আর আমি এখন ঘুমোতে চাই। কিন্তু কে শুনে কার কথা? আমি সেই আমার বউয়ের বুকে মুখ গুজে পড়েই আছি বিছানার উপর। কিছুক্ষণ পর বউ আমাকে মুখ বলে, হয়েছে, যান ভাগেন, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। সোনা, তুমি আমাকে ক্ষমা করে দিলে, রেগে রেগে কথা বলছো কেন? আমার ইচ্ছে করেছে তাই। আপনি আমাকে মোটেও বিরক্ত করবেন না, গট ইট? প্লিজ আপনি চলে যান ভাইয়া। কোথাও যাব না আমি। তুমি আমাকে আপনি করে বলছো কেন? আপনি আমার থেকে বয়সে বড় তাই। আমি তোমার থেকে তো অনেক বড় নই, বড় জোর বছর দশকের বড় হব। ওই তো আপনি বুড়ো ভাম। আপনি নাকি আমাকে কোলে নিয়েছেন, আম্মুকে আমি বলতে শুনেছি। হ্যাঁ, নিয়েছি তো। আমার বউকে আমি কোলে নিয়েছি। কারো কোনো সমস্যা? আমার সমস্যা, কারণ আমার বিয়ে হয়েছে আপনার মতো বুড়োর সাথে। দেখো শোনা, আমার 28 বছর, তাই তোমার কোনো বুড়োর সাথে বিয়ে হয়নি। কানের কাছে ঘ্যান ঘ্যান কইরেন না তো, বুড়ো ভাম জানি কোথাকার। তুমি কি রেগে গেলে সবাইকে আপনি করে বলো নাকি? তাই আমাকেও আপনি আপনি করছো? আপনি কি এখান থেকে যাবেন, না আমি চিৎকার করে সবাইকে এ ঘরে ডাকবো? তখনই আমি ওকে আমার বুকের সাথে চেপে ধরে বলি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, যাচ্ছি না। গটেড? তাতে তুমি যতই রেগে যাও না কেন। প্লিজ ভাইয়া, আমি আপনাকে আর টলারেট করতে পারছি না। আপনি তো জানেন আমি অসুস্থ, তাহলে আপনি এমন কেন করছেন? কারণ আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে ফিরে কোথাও যাব না আমি। আবারও? আমি কোনো মিথ্যে কথা বলছি না, এটাই সত্যি। আর আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। সেদিন রাতে রাগের মাথায় আমি তোমাকে অনেক উল্টাপাল্টা বলে ফেলেছি, আর সেটাই সত্যি নয়। অসভ্য, তুই যা এখান থেকে। মিথ্যুক জানি কোথাকার, বুড়ো জানি কোথাকার, বিরক্তকর জানি কোথাকার। তুমি আমার কথা শোনো। কি শুনবো ভাইয়া? আসল সত্যিটা তো আমি বাসরেই জেনে গেছি যে আপনি অন্য কাউকে ভালোবাসেন। মানছি আমি বোকা, অত শত বুঝি না, তবে যেটুকু বুঝি সেটুকুতেই চলে যায় আমার। আর যেটুকু বুঝতাম না সেটুকুও বুঝে গেছি আমি, কারণ আমাকে আমার মায়েরা ভালো করে বুঝিয়েছেন। আপনি তো আপনার জানকে বলেছিলেন আমার সাথে বিয়ে হলেও আপনি শুধু ওকেই ভালোবাসবেন। সবই তো ঠিক চলছিল, দেন হঠাৎ কি হলো যে আপনি আমাকে নিয়ে পড়লেন? আপনার গার্লফ্রেন্ডের সাডেনলি বিয়ে হয়ে যাওয়ায় কি আপনার মতটা বদল হয়ে গেল? তাই আপনি কালকে ওকে সবার সামনে অপমান করে এটাই বোঝাতে চেয়েছেন যে আপনি শুধু আমাকেই ভালোবাসেন? লিসেন, আমি আপনার ভালোবাসা ধার ধারি না মিস্টার খান। এভাবে অবাক হয়ে কি দেখছেন মিস্টার খান? নিজের কানে যেগুলো শুনেছি সেগুলো আপনাকে বলেছি। আপনি কি আপনার মা বাবার খুশির জন্য আমার সাথে সংসার করতে চাইছেন, না গার্লফ্রেন্ডের দুঃখে এমনটা করছেন শুনি? তুমি আমার কথা শোনো। আপনার কথা শোনার কিছু নেই মিস্টার খান, কারণ আপনি একটা কাওয়ার্ড। আগে তো আপনার আমার কথা কাশিনকালেও মনে পড়েনি, আর এখন যেই আপনার গার্লফ্রেন্ড আপনার মায়া ত্যাগ করে অন্য কাউকে আপন করে নিয়েছে, তখন আপনি আপনার পাত্তারি গুটিয়ে আমাকে এসে বলছেন যে আপনি আমার স্বামী, আপনি আমাকে ভালোবাসেন, আপনার আমাকে চাই, আমার উপরে অধিকার ফলানো চাই। শুনুন, আপনার এই মিনিংলেস কাজকর্ম অন্য কোথাও গিয়ে করবেন, আমার কাছে না।
কারণ আমি কোনো ফেলনা নই, গট ইট? আপনার আমার সাথে থাকতে হয়, আমার থেকে দূরে দূরে থাকবেন। কখনো মনের ভুলেও স্বামীর অধিকার নিয়ে দাবি জানাতে আসবেন না, কেমন? আর আমারও আপনার বইয়ের অধিকার চাই না, গট ইট? তারপর ও আবারও ফ্লোরে মাদুর বিছিয়ে কাঁথামুড়ি দিয়ে শুয়ে পড়ে। এইসব কি হচ্ছে আল্লাহ? যখনই আমি আমার ভুলগুলো বুঝতে পেরে নিজেকে ওর হাতে তুলে দিয়েছি, তখন ও আমাকে দূরে ঠেলে দিল। আমি কি ওর এবং ওর ভালোবাসা পাওয়ার যোগ্য নই? আজ রাতে কিছুতেই ঘুম হবে না আমার। কি করে হবে? যাকে আমার প্রয়োজন সেই তো আমার কাছে নেই। এসব ভাবতে ভাবতে খেয়াল করে দেখি আমার পিচ্চিটা ঘুমিয়ে ঘুমিয়ে কাঁপছে। তাই আমি ওকে কোলে তুলে বিছানায় এনে শুইয়ে দিই, আর ও ঘুমের মধ্যেই আমার নিয়ম মনে করে আদর করতে থাকে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পিচ্চিটা বাচ্চাদের মতো হাত পা গুটিয়ে আমার কোলের মধ্যেই শুয়ে আছে। তাই আমি ওর গালে আলতো করে একটা চুমু এঁকে দিই, আর তখনই ও উঠে গিয়ে আমাকে বকা দিয়ে বলে, নিজের লিমিটের মধ্যে থাকবেন, গাজুয়ারি করবেন না, কেমন? তুমি তো আগে এমনটা ছিলে না, এমন করছো কেন সোনা? ও, সেটা আপনি জানেন না বুঝি? আপনার জন্যই তো এত কিছু। এরই মধ্যে ভুলে গেলেন আপনি? ওর প্রশ্নের উত্তর দিতে না পেরে বোকার মতোই তাকিয়ে থাকি আমি। কি হলো, চুপ করে আছেন কেন ভাইয়া? দেখো, তুমি আমাকে ভাইয়া বলে ডাকবে না, কেমন? টপিক চেঞ্জ করলেন কেন? আমি আমার প্রশ্নের উত্তর চাই। আর তখনই আমার পিচ্চি বউয়ের ফোনটা বেজে ওঠে। ও ফোনটা রিসিভ করে কলারকে জানায়, তুই একটু ওয়েট কর, আমি এখন আসছি। তুমি এই অসুস্থ শরীরে কোথায় যাচ্ছ সোনা? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস মিস্টার খান। আমার পিচ্চিটা আমাকে এভাবে ইগনোর করলো। তার কিছুক্ষণ পর আমার পিচ্চিটা ফ্রেশ হয়ে নিজেই শাড়ি পরে বাথরুম থেকে বেরিয়ে আসে, আর আমি অবাক হয়ে ওর দিকে জিজ্ঞাসুর দৃষ্টিতে। ও যেটা বুঝতে পেরেছে ও আমাকে ফেলেই চলে যায়। জানি না আমার অভিমানটা কোথায় চলে গেল। কোথাও তো সে বলেও গেল না আমাকে। এখন আমি জানবো কি করে যে আমার সোনাটা কোথায় গেল? তখনই আব্বু এসে আমাকে বলে যে, বাবা, তোর পিচ্চিটা তো একা একাই ইউনিভার্সিটিতে চলে গেছে ক্লাস করার জন্য। কি ও ইউনিভার্সিটিতেই ক্লাস করতে গেছে? হ্যাঁ বাবা, তাই ওকে অফিস থেকে আসার সময় সাথে করে নিয়ে আসিস, কেমন? হ্যাঁ আম্মু, ঠিক আছে। দুপুরে আমি অফিসে ইম্পোর্টেড ড্রিঙ্কস সাইল করে তারপর পিচ্চিটাকে নিতে ইউনিভার্সিটিতে চলে যাই। সেখানে গিয়ে দেখি আমার পিচ্চিটা ওর বন্ধুদের সাথে বসে ক্যান্টিনে হাসাহাসি করছে এবং আড্ডা দিচ্ছে, কিন্তু আমাকে চোখ তুলেও চেয়ে দেখছে না। শোনা, তুমি এমন করছো কেন? আমি কি এতটাই খারাপ যে আমাকে ভালোবাসা যায় না? তখনই সামনে তাকিয়ে দেখি আমার পিচ্চি বউটা একটা সেলের বাইকে বসে কোথায় যেন যাচ্ছে। তাই তখনই আমি ওদেরকে ফলো করতে শুরু করি। ফলো করতে করতে বাসায় এসে পৌঁছে যাই। বাসায় পৌঁছে কোনো মতে গাড়িটা পার্ক করে রুমে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি আমার পিচ্চিটা মাত্রই শাওয়ার নিয়ে বাথরুম থেকে বেরিয়েছে, আর আমি তখনই ওকে জড়িয়ে ধরে বলি, কে ওই ছেলেটা? কি হয় তোমার? রিয়া আপনার কি হয়? ছেলেটা আমার তাই হয়। শোনো বউ, তুমি মোটেও মজা করবে না, কেমন? কারণ আমি ভালো করে জানি যে ও তোমার বন্ধু হয়। তাহলে আপনার বাজে বকার মানে কি শুনি? আপনি কি প্রমাণ করতে চান শুনি? আমি তোমাকে ভালোবাসি, আর এটাই। হয়েছে প্রমাণ করা। আপনি এখন আসতে পারেন, আর কিছু দরকার নেই প্রমাণ করার। সো গুড বাই। তুমি এমনটা কিছুতেই করতে পারো না, কারণ আমি তোমার স্বামী হই। তোমাকে তো আমি আগেই বলেছি স্বামীর অধিকার নিয়ে কখনো আমার কাছে আসবে না তুমি। তোমার যেমন আমাকে প্রয়োজন নেই, আমারও তেমন তোমাকে প্রয়োজন নেই। আর এই কথাটা ভালো করে তোমার মাথায় ঢুকিয়ে নাও। আমি কি বলছি আমার তোমাকে প্রয়োজন নেই? ওহ, শাট আপ অ্যান্ড প্লিজ লিভ মি অ্যালোন মিস্টার স্বামী। পিচ্ছি বউয়ের কথায় অভিমান করে আমি ওকে ছেড়ে বাসা থেকে বেরিয়ে যাই। রাত 10টা নাগাদ আমি ড্রিঙ্ক করে সিগারেট টানতে টানতে বাসায় এসে আমাদের বেডরুমে দরজা ধাক্কা দিতে থাকি। আর ঠিক তখনই আমার বউ দরজা খুলে বেরিয়ে এসে বলে, সত্যি তোমার কোনো যোগ্যতা নেই আমার স্বামী হওয়ার, আমার ভালোবাসা পাওয়ার। তুমি একটা খুবই বাজে লোক। আমি যেগুলো পছন্দ করি না সেগুলো সবই আপনার মধ্যে আছে। তাই তো এখন ড্রিঙ্কস করে এসে মাতালের মতো বিহেভিয়ার করছেন। বউ, আমি মাতাল নই, আমি তোমাকে ভালোবাসি। কচু বাসো, তাই তো এভাবে ছাইপাশ গিলে এসেছো ভাইয়া। তার উপরে সিগারেটও খাচ্ছ তুমি। আমি কিছু খাবো না সোনা, প্রমিস। শুধু তুমি আমাকে বলো তুমি আমাকে অনেক ভালোবাসবে, আমাকে ফেলে কারো কাছে যাবে না। তুমি কি কানা? দেখো না আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি পালিয়ে যাব বলে। এই মেয়ে, এই মেরেই ফেলবো যদি আমাকে ছেড়ে চলে যেতে চাও। যাচ্ছি তো আমি, চোখে দেখো না তুমি?
আর ঠিক তখনই আমি আমার পিচ্চি বউকে জড়িয়ে ধরতে যাই, আর ও আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে দরজা লাগিয়ে রুমে চলে যায়। আর আমি দরজা ধাক্কাতে ধাক্কাতে কান্না করতে থাকি, কিন্তু শয়তানিটা দরজা খুলছে না দেখে মেজাজটা বিগড়ে যায় আমার। তাই আমি রাগে ফায়ার হয়ে আবারও বাসার বাইরে এসে পাইপ বেয়ে দোতলায় আমার রুমে চলে যাই। আর সেখানে যেতে দেখি আমার পিচ্চিটা সোফায় শুয়ে শুয়ে আমার জন্য কাঁদছে। সত্যিই আমি খুবই খারাপ, কারণ আমার পিচ্চিটা আমার জন্য অনেক কষ্ট পাচ্ছে। তাই আমি তখনই দৌড়ে গিয়ে ওকে কোলে তুলে বিছানায় নিয়ে শুয়ে দিয়ে পাগলের মতো ওকে চুমু খেতে থাকি। আর ও তখনই আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর বলে, অসভ্য তুমি আমার কাছে আসছো কেন ভাইয়া? তুমি খুব খারাপ। তোমার থেকে ওই বাজে সাইপাসের গন্ধ আসে, সেটা কি তুমি জানো? তারপর তখনই আমি ফ্রেশ হতে বাথরুমে চলে যাই। ফ্রেশ হয়ে এসে তেঁতুলের টক খাই, আর সাথে সাথে মদের নেশাটা একটু কমে যায়। নেশা কেটে যেতেই আমি আমার পিচ্চি বউয়ের পা দুটো জড়িয়ে ধরে বলি, আমাকে তুমি ক্ষমা করে দাও সোনা। তোমার কষ্ট হয় এমন কোনো কাজই আমি আর কখনোই করব না, প্রমিস সোনা। অসভ্য, তুমি প্রমিস করাই ভাঙার জন্য। তুমি খুবই খারাপ ভাইয়া। আচ্ছা, আমি খুবই খারাপ, তুমি আমাকে প্রমিস করো আমাকে তোমার কাছে রাখবে। আমার বয়ে গেছে তোমার মতো পচে ভাইয়াকে আমার কাছে রাখতে। কেন আমাকে তোমার কাছে রাখবে না কেন? কারণ ফুফি আম্মু না মানে আম্মু আমাকে বলেছেন যে ছেলেরা বউ ফেলে অন্য মেয়েদের সাথে মেশে তারা অনেক খারাপ হয়। তাই তুমিও অনেক খারাপ ভাইয়া। আই হেট ইউ। বাট আই লাভ ইউ। তুমি আমাকে আবারও পচা কথা বলেছো? না মানে আমি তোমাকে ভালোবাসি বলেছি। ও তাই? মিথ্যুক জানি কোথাকার। তখনই আমি ওর পা দুটো আবারও আমার বুকের দিকে নিয়ে পায়ে চুমু খেয়ে বলি, তুমি আমাকে মারবে, কাটবে, শাস্তি দিবে, তোমার কাছে রেখে দাও, এভাবে আমাকে দূরে ঠেলে দিও না সোনা। আর তখনই ও আমার গালে আলতো করে একটা চুমু এঁকে দিয়ে বলে, তাই নাকি গো? তাহলে যাও গিয়ে আমার ফেভারিট গানে ডান্স করে দেখাও। কি বউ রে বাবা, নিজের বরকে দিয়েই ডান্স করায়। আর তখনই আমার পিচ্চি বউটা আমাকে বলে, ভাইয়া যাও না, গিয়ে লুঙ্গি ডান্স করো না গো। আই ওয়ান্ট টু সি ইওর লুঙ্গি ডান্স। ইয়ে মানে লুঙ্গি ডান্স আবার করে কেমনে? মায়ের খাবা, খেলে ডান্স এমনিতেই বের হইয়া যাবে। শোনো বউ, আমি মায়েরও খাবো না, ডান্সও করবো না, গট ইট? না করলে না করবা, তাতে আমার কি ভাইয়া? আমার কিছুই না। গুড নাইট। আমি মানা করাই ও আবারও রেগে গিয়ে আমার উপরে। এমনিতেই ও আমাকে ভুল বুঝে বসে আছে, তার উপরে আমি ওর ভুল বোঝার সিচুয়েশনের দিনকে দিন বাড়িয়ে চলেছি। আমি তো ওই রিয়ার কথাই উঠবস করেছি, আর এখন আমি আমার বউয়ের কথাই উঠবস করতে পারছি না। এতে তো আমাদের মধ্যকার দূরত্ব খুবই বেড়ে যাবে, আর ও আমাকে ঘৃণা করবে। আর তখনই লাইটটা অফ হয়ে যায়, আর আমি ড্রিম লাইটের আলোতে খেয়াল করে দেখি আমার পিচ্চি বউটা লাইটের আলোতেই অসুবিধা হচ্ছে। লাইটগুলো অফ করে ড্রিম লাইটটা জ্বালাচ্ছে সে। বেশ ভালো করেই বুঝতে পারছি রেগে আছে সে, তাই তো আমাকে চোখ তুলেও দেখছে না। আর এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর আমি আমার পিচ্চি বউয়ের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরি। আর তখনই খেয়াল করে দেখি যে আমি আমার বউয়ের বদলে আমার মাঝখানে যে রাখা কোলবালিশটা আছে তাকে জড়িয়ে ধরেছি। আমাদের মধ্যে কি সত্যি এতটাই দূরত্ব চলে এসে গেছে? ও যে আমাদের মাঝে বাংলাদেশ ভারতের বর্ডার করে রেখেছে। আমি দূরত্ব কিছুতেই এভাবেই মেনে নিতে পারছি না। এখন কি করে আমি ওর রাগ ভাঙাই? আল্লাহ, তুমি আমাকে একটা পথ দেখাও প্লিজ। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি লুঙ্গি ডান্স গানের লুঙ্গি পরে লুঙ্গি ডান্স করা শুরু করে দিই। আর ঠিক তখনই আম্মু আমাকে এসে বলে, বাবা তুই কি পাগল হয়ে গেছিস যে সকাল সকাল ঘুম থেকে উঠেই তাণ্ডব করতে শুরু করেছিস? ইয়া মানে আম্মু কি করব তুমি বলো? তোমার আদুরে বৌমা তো এখনো আমার উপর রেগে আছে, আর তাই তাকে হ্যাপি করতে লুঙ্গি ডান্স করছি। তা যার জন্য এত কিছু সে কি বাড়িতে আছে বাবা? ও তো কাঁথামুড় দিয়ে বিছানায় ঘুমিয়ে আছে, দেখো না তুমি। কই, আমি তো কিছুই দেখি না বাবা। আর তখনই আমি আমার পিচ্চি বউয়ের গায়ের কাঁথাটা সরিয়ে দেই। কাঁথাটা সরাতেই আম্মু আমাকে হেসে বলে, তুমি যাকে খুঁজছো সে তো ভোরেই তার ইউনিভার্সিটিতে চলে গেছে। তুমি কি বলছো আম্মু? যেটা সত্যি সেটাই বলছি বাবা। তোর আব্বু ওকে মিটিংয়ে যাওয়ার সময় সাথে করে নিয়ে গেছেন। কিন্তু ও এত সকালে ইউনিভার্সিটিতে গেল কেন আম্মু? ওর একটা ক্লাস আছে তাই। ও আচ্ছা, কিন্তু তোমরা তো আমাকে ডেকে দিলে না কেন? মেয়ে আমার মানা করেছিল তাই তো আর ডাকিনি বাবা। ও বললো তোমরা ওর কথা শুনে নিলে আম্মু। ও নাইলে বাচ্চা, তোমরাও কি বাচ্চা আম্মু? আর তখনই আম্মু আমার অবস্থা থেকে হাসতে হাসতে রুমে চলে যায়।
আর আমি ওর আগে ফায়ার হয়ে যাই। তাই সকালে ব্রেকফাস্ট না করেই অফিসে চলে যাই। অফিসে যেতেই শুনি ম্যানেজার অফিসের অফিসিয়াল পেপারগুলো গন্ডগোল করে ফেলেছে। আর এটা শুনে তো মেজাজটা আরও খারাপ হয়ে যায় আমার। তবুও নিজেকে সামলে আমি অফিসের কাজে মনোনিবেশ করে থাকি। কাজ শেষে রাতে বাসায় ফেরার পথে দেখি ওই রিয়াটা আবারও এক বুড়োর সাথে রাস্তায় দাঁড়িয়ে আলগা পীড়িত করছে। তাতে আমার কি? তবুও এটা দেখে মেজাজটা বিগড়ে যায় আমার। আমি বাসায় যেতে আমার পিচ্চি বউটা আমাকে জড়িয়ে ধরে দুটো শাড়ি দেখিয়ে বলে, কালকে আমি ওটা পরবো না, এটা পরবো ভাইয়া। তুমি কিন্তু ওটা মানে ওই পাঞ্জাবিটা পরবে, কেমন? এই মেয়ে, এই এসব কি বলছো তুমি? তোমার সাথে সংসেজে আমি কোথায় যাব, বুঝেছ? আর তোমাকেও যেতে দিব না, গট ইট? সো যাও, গিয়ে এগুলো ঢুকিয়ে রাখো, কেমন? ভাইয়া তুমি এভাবে বলছো কেন? কি করেছি আমি? দেখো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তাই আমি আর কোনো ঝামেলা চাই না, বুঝেছো তুমি? শোনো, তোমার এই ঝামেলার ধার আমি ধারি না, আর তোমার ক্ষমারও কোনো প্রয়োজন নেই আমার, গট ইট? তাই আমার থেকে দূরে দূরে থাকবে, কেমন? তখন ও আমাকে আদুরে গলায় চুমু খেয়ে বলে। তোমার কি হয়েছে ভাইয়া? তুমি এমন বিহেভিয়ার করছো কেন? তখনই আমি ওকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলি, বললাম না আমার থেকে দূরে দূরে থাকবে, যাও এখান থেকে, বাজে মেয়ে জানি কোথাকার। তারপর আমি ওকে ফেলেই ছাদে চলে যাই। ওর গালে হাত দিয়ে রিয়ার কথা অনুষ্ঠানে এলো না, সাথে আপনাকেও নিয়ে এলো না। দেখেন না ভাইয়া, আমরা সবাই আমাদের হাজবেন্ডকে নিয়ে এসেছি, শুধু আপনার বউটাই আপনাকে নিয়ে আসেনি। তখনই আমার কাল রাতের কথা মনে পড়ে যায়। আর আমি অনুকে বাহানা দিয়ে বাসায় চলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। কাল রাতে ও আমি রিয়ার উপরের রাগটা আমার পিচ্চি বউটার উপর ঝেড়েছি। আর তাই আজকে অনুষ্ঠানে আসেনি সে। কত সুন্দর সুন্দর দুটি শাড়ি এবং পাঞ্জাবি পছন্দ করেছিল আমাদের জন্য। আর আমি ওকে শুধু শুধু বকা দিয়ে কষ্ট দিয়ে ফেললাম। জানি না বাসায় গিয়ে কি আছে আমার কপালে। তবে যাই হোক না কেন, আমি আমার পিচ্চিটার জন্য সবকিছু ফেস করতে রাজি। আফটার অল, আমার এত বদমেজাজের জন্যই আমাদের বউয়ের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে। আর এতে আমার পিচ্চিটার কোনো দোষই নেই, সব দোষ তো আমারই। ভুলটা তো আমারই ছিল, কারণ রিয়ার সাথে আমার সমস্ত সম্পর্ক চুকে যাওয়ার পর আমি রেগে গেলে কোনো কথায় কথায় আমাদের মধ্যে ওকে টেনে আনি। আর তাতেই আমার বউটা আমার থেকে দূরে সরে যায়। আর তাই আমাকে আমার রাগে ফায়ার হওয়াটা কন্ট্রোল করতেই হবে, যে কোনো মূল্যেই করতে হবে। কারণ আমার পিচিটা কোনো উল্টাপাল্টা ডিসিশন নিয়ে নিলে আমি পাগল হয়ে যাব। আমি ওকে ছাড়া থাকতে পারবো না কিছুতেই। তাই আমি বাসায় পৌঁছেই ছুটে চলে যাই তার কাছে। সেখানে ছুটে গিয়ে দেখি কাল রাতে সেই সুন্দর শাড়ি দুইটা মীরা আপুর হাতে। তখনই আমি গিয়ে মীরা আপুর কাছে জিজ্ঞেস করি, তুমি এগুলো কোথায় পেয়েছো আপু? ভাই, তুমি তো জানো আমি শাড়ি পরি না, তাই ভাবির কাছে গিয়েছিলাম ইউনিভার্সিটির বসন্ত বরণ ও পিঠা উৎসবের অনুষ্ঠান শাড়ি পরে সাজার জন্য। তাই ভাবি আমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়ে এই শাড়ি দুটো আমাকে গিফট করেছে। আপুর কথা শুনে নিজেকে মস্ত বড় অপরাধী বলে মনে হচ্ছে আমার। তাই আমি তখনই আমাদের রুমে চলে যাই। রুমে গিয়ে দেখি বউ আমার বই পড়ছে। ইচ্ছে করছে ওকে আমার বুকের সাথে জড়িয়ে ধরে সমস্ত কথাগুলো খুলে বলতে, মনের সমস্ত ভালোবাসা ঢেলে দিতে ওর উপরে। কিন্তু সাহস করে ওর কাছে যেতেই পারছি না আমি। কি যে বলবো আমি কিছুতেই বুঝতে পারছি না। ও আমার কথায় কষ্ট পেয়েই ওই সব পছন্দের শাড়ি দুটো মীরা আপুকে দিয়ে দিয়েছে। কি করব আমি? কি করলে ওকে আমি আমার কাছে পাবো? তাই কোনো উপায় না পেয়ে আমি শাওয়ার নিতে ওয়াশরুমে ঢুকে চলে যাই। শাওয়ার শেষ করে বেরোতে দেখি পিচ্চিটা আমার ঘরে নেই, হয়তো ডিনার করতে ডাইনিংয়ে চলে গেছে। তাই আমি তাড়াতাড়ি ডাইনিংয়ে চলে যাই, কিন্তু সেখানে গিয়ে দেখি পিচ্চি বউটা আর সেখানে নেই। তাহলে ও গেল কোথায়? ঠিক তখনই আম্মু এসে আমাকে রেগে রেগে বলে, তুমি যাকে খুঁজছো সে তার রুমে, তাই তুমি তোমার খাওয়া খেয়ে যাও। আম্মু, ও কি ডিনার করছে? বলছি না, তুমি তোমার খাবার খাও। কে কি করলো সেটা দেখার সময় নাকি তোমার? আম্মু, চুপচাপ খেতে দিয়েছি, খেয়ে দে শুয়ে পড়ো গিয়ে।
কথা বাড়িও না কেমন? আমুর বকা খেয়ে শুধু স্যুপ খেয়ে রুমে চলে আসি, কারণ আমার কিছুই ভালো লাগছে না। পিচ্চিটা কি ডিনার করেছে? কেউ তো কিছুই বললো না আমায়। আচ্ছা, ওর জ্বরটা কি কমেছে? এসব ভাবতে ভাবতে রুমে গিয়ে দেখি পিচ্চি বউটা আমার ওর বই খাতাগুলো গুছিয়ে রাখছে। তাই আমি ওকে চটপট করে আমাদের বিছানায় নিয়ে গিয়ে শুয়ে পড়ি। তা কিছুক্ষণ পরেই লাইটটা অফ হয়ে যায়। আশ্চর্য, আমার পিচ্চিটা তো আমার কাছে এসে শুলো না, তাহলে ও গেল কই? ঠিক তখনই ফোনের ফ্ল্যাশটা অন করে দেখি বিছানা থেকে নেমে যেতেই দেখি বউ আমার পায়ের কাছে কম্বল বিছিয়ে আর একটা কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। এই দৃশ্য দেখে আমি কেঁদে ফেলি, কারণ ও আমার কথায় কষ্ট পেয়ে এমনটা করছে। কাল রাগের মাথায় কী সব বলে ফেলেছি, সেসব শুনেই আমার থেকে দূরে দূরে থাকছে ও। আমি তো কখনো এটা চাইনি, আর আমি সাহস করে ওকে বলতে পারছি না যে তুমি আমার কাছে এসে ঘুমাও। তুমি তো অসুস্থ, তুমি এমনটা করলে আবারও অসুস্থ হয়ে পড়বে। সাহস করে কি বলবো, নিজেই তো দোষে সেই অধিকারই খুঁজিয়েছি আমি। তাই আমার পিচ্চিটা ঘুমোতে আমি ওকে আবার ফোনের ফ্ল্যাশটা অন করে ওর কাছে গিয়ে ওকে বুকে জড়িয়ে আলতো করে চুমু খেতে খেতে কেঁদে ফেলি, আর খুবই আলতো করে ওকে আমার কাছে আগলে রাখি, যাতে বুঝতে না পারে আমি ওর এতটাই কাছে আছি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পিচ্চিটা আমার কোলের মধ্যে নেই। ওমা, ও গেল কই? তাই তাড়াতাড়ি ফ্লোর থেকে উঠে নিচে চলে যাই আমি। নিচে যেতে দেখি আম্মু ওকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। তাই আমিও রুমে এসে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমার বউকে শুনিয়ে শুনিয়ে বলি, আম্মু আমি অফিসে যাচ্ছি। যাচ্ছ তো? তোমার কিছু লাগলে আমাকে বলো, আমি এনে দিব, কেমন? তুমি এনে দিবা কেন? তোমার আব্বু কি হারিয়ে গেছে? হায় আল্লাহ, আমার বউটা কি বোঝে না যে আমি এভাবে ওকে এই কথাগুলো বলছি? আর আম্মুও কি বোঝে না আমি এই কথাগুলো আমার ওয়ানলি ওয়ান্ট আদুরি বউকে বলছি? ধুর বাবা, ভাল লাগে না, তাই আমি অফিসে চলে যাই। মা, আমি তো তোকে স্বামীর মর্ম বুঝিয়েছি, তবুও তুই কেন এমন করিস? এমন করব না তো কি করব? তোমার ছেলেকে মাথায় তুলে নাচবো আম্মু? তুমিই বলো। কথায় কথায় রিয়া রিয়া আর রিয়া, এরকম করলে এমন স্বামী নিয়ে থাকা যায় না আম্মু। তাই বলে তুই ওকে ভাইয়া বলে ডাকবি? হ্যাঁ ডাকবো। এখন ভাইয়া বলে ডাকছি, আগামী বছর থেকে আঙ্কেল বলে ডাকবো, কেমন? নিজের স্বামীকে কেউ এমন বলে না মা। ও তোর স্বামী আর তোকে কত ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। কচু ভালোবাসে? মোটেও ভালোবাসার কথা বলবে না তুমি। অবশ্যই তো তোমার দোষ কি? তোমার ছেলে, তুমি তো তারই সাইডে যাবে, তাই না? না মা, তোর আম্মু তার ছেলের সাইডে থাকলেও আমি আমার মেয়ের সাইডে থাকবো। তাহলে চলো। কোথায় যাবি মা? কোথায় আবার? আমাকে এক্ষুনি আমার বাপের বাড়ি দিয়ে এসো। আচ্ছা মা, তাহলে চলো। তুমি কি করছো ইমনের আব্বু? তোমার ছেলে তো পাগল হয়ে যাবে। পাগল হয়ে যাবে হয়নি তো, তাই না? তাই বলে তুমি এভাবে? দেখো আম্মু, আমাদের জন্য তুমি তোমার স্বামীর সাথে ঝামেলা করো না, কেমন? কিন্তু মা। কোনো কিন্তু টিন্তু বুঝি না আম্মু। তোমার ছেলে জেনে শুনে এমনটা করেছে। ও কথায় কথায় আমাদের মাঝে অন্য আরেকজনকে টেনে আনছে। এটা কি ঠিক আম্মু? তুমিই বলো। তোমার ছেলে যদি আমাকে ভালোবেসে আদর করে বলে যে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়, তা বলে তুমি অভিমান করে থাকবে? তাহলে তো আমি সবকিছু ভুলে যাই। তা না, কথায় কথায় ঝামেলা বাড়িয়ে দূরত্বের সৃষ্টি করছে। শোনো আম্মু, তোমার ছেলে যদি এভাবে থাকতে চায় থাকতে পারে, আমার কোনো সমস্যা নেই। তবে তোমার ছেলেকে বলে দিও মনের ভুলেও যেন আমার রাগ ভাঙাতে আমার বাপের বাড়ি না যায়। তাহলে গেট দিয়েই তাড়িয়ে দেব তোমার একমাত্র ছেলেকে। অনেক সহ্য করেছি, আর না। প্লিজ আম্মু, তোমার ছেলের যখন এতই রিয়াকে পছন্দ, তাহলে আমাকে বিয়ে করে বসে আছে কেন? তোমার ছেলেকে বইলো আমাকে ডিভোর্স দিয়ে রিয়াকে বিয়ে করে সুখে শান্তিতে থাকতে, কেমন? কারণ ওর মতো লোকের সাথে আমি আর থাকতে পারছি না আম্মু। কারণ আমি যতই সবকিছু ঠিক করার চেষ্টা করছি, তোমার ছেলে ততই সবকিছু বিগড়ে দিচ্ছে। তাই আমার পক্ষে ওকে আর সহ্য করা সম্ভব নয় আম্মু। তারপর আমি আমার শ্বশুর আব্বুকে নিয়ে বাবার বাড়িতে চলে আসি। বাবার বাড়িতে পৌঁছাতেই ফোনটা বেজে ওঠে আমার। ফোনটা হাতে নিতেই দেখি ওই শয়তান ডেভিলটার ফোন। তাই আমি আমার অভিমানের ঠেলায় ফোনটা সুইচ অফ করে রেখে দেই। আশ্চর্য, এতক্ষণ তো ফোনটা বাজছিল আর এখন সুইচ অফ বলছে কেন? ও হ্যাঁ, সে তো আমার উপর রেগে আছে, তাই হয়তো ফোনটা সুইচ অফ করে বসে আছে। রাতে আমি আমার সমস্ত অফিসিয়াল ওয়ার্ক শেষ করে বাসে যেতেই রুমে গিয়ে দেখি বউ আমার সেখানে নেই। হয়তো অন্য কোনো কাজে বিজি আছে সে। তাই আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ছাদে চলে যাই। সেখানে গিয়ে দেখি বউ আমার সেখানেও নেই। তাহলে ও গেল কই? তখনই আব্বু এসে আমাকে বলে,
বাবা, বৌমাকে ওর বাবার বাড়ি দিয়ে এসেছি। কেন আব্বু? আমি ওকে ছাড়া না মানে কেন? আমি তো ওকে সেখানে দিয়ে আসতে পারতাম। তোমার সাথে যাবে না বলেই তো আমি ওকে নিয়ে গেছি। এতটাই রেগে আছে ও আমার উপরে যে আমাকে না বলে সোজা বাবার বাড়িতে চলে গেল। আমি যে শাড়ি ও গাজরাটা ওর জন্য আনছি ওগুলো পরবে কে? গাজরার ফুল তো শুকিয়ে যাবে, ওর এখনো পরাইতে হবে। কি হলো বাবা, কি এত ভাবছিস? অফিসে কিছু তো খাওয়া হয়নি তোমার। সো ডিনার করবে না? ডিনারে চলো। ডিনার না চাই করব না আমি। যাকে আমার চাই সে তো এখানে নেই, তাকে ছাড়া আমার চলবে কি করে? তাই আমি তখনই আব্বু আম্মুকে বাহানা দিয়ে শ্বশুর বাড়িতে চলে যাই। আমি সেখানে যেতেই সবাই আমাকে দেখে খুশি হয়ে যায়। শুধুমাত্র আমার বউটা বাংলার পাঁচের মতো মুখ করে ওর রুমে চলে যায়, কারণ ও এখনো আমার উপরেই রেগে আছে। তাই ওর রাগ ভাঙানো আবারও সবাইকে বাহানা দিয়ে রুমে চলে যায়। সেখানে যেতেই দেখি আমার বউটা লাইট অফ করে ঘুমিয়ে আছে। এত রাগ যে ওর, আমাকে ইগনোর করছে কেন? তাই আমি আমার ফোনের ফ্ল্যাশটা অন করে আস্তে আস্তে ওর কাছে গিয়ে গাজরাটা ওর চুলে পরিয়ে দিয়ে শাড়িটা চেঞ্জ করে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে গলায় চুমু খেতে থাকি। চুমু খেতে খেতে এক পর্যায়ে ওর ঠোঁটের কাছে চলে আসি। ওর ঠোঁট জোড়া আমার দখলেই নিয়ে নেই। এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর দেখি আমার পিচ্চি বউয়ের কোনো হেলদুলি নেই। আচ্ছা, ও কি এতটাই অনুভূতিহীন যে আমার কোনো স্পর্শই ও ফিল করতে পারছে না? আমি সেই কখন থেকে ওর গালে পাগলের মতো চুমু খেয়ে যাচ্ছি, ওকে আমার সাথে জড়িয়ে রাখছি, আর ও আমাকে ছুঁয়েও দেখছে না। মিস্টার খান, তুমি যাই করো না কেন, আমি তোমাকে মনের ভুলেও ছুঁয়ে দেখবো না, জাস্ট বিকজ অফ আই হেট ইউ। তখনই ডেভিল শয়তানটা আমাকে আস্তে আস্তে করে ডেকে তুলে বলে, পিচ্চি বউ, দেখো না আমি তোমার কাছে আসছি। আসছেন কেন? আমি কি আপনাকে আসতে বলেছি? আমি তো বলিনি আপনি এখানে আসেন। আমার তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না, তুমি কি সেটা জানো? আপনার ভালো না লাগলে আমি কি করতে পারি? আপনার ভালো লাগার লোকের তো অভাব নেই, তাহলে আমার কাছে আসছেন কেন? বউ, তোমার শরীর। ও, তাহলে আপনি আমার শরীরের জন্য না, মানে নিজের শারীরিক চাহিদার জন্য এখানে এসেছেন? তাহলে যেটার জন্য এসেছেন সেটা করে চলে যান। আফটার অল আমাকে বিয়ে করে বইয়ের ট্যাগ তো লাগিয়ে রেখেছেন, সো যা মন চাই সেটাই করেন, কেমন? তুমি আমাকে ভুল বুঝছো শোনা, তুমি আমার কথা শুনো না প্লিজ। কি শুনবো? কিছুই শোনার নেই আমার। আমি চাইলেও আপনাকে ডিভোর্স দিতে পারছি না, কারণ আমার 14 গোষ্ঠী আপনাকে চোখে হারাচ্ছে। তুমি কি আমাকে ডিভোর্স দিবে? হ্যাঁ দিব, কারণ আপনার মতো লোকের সাথে কিছুতেই থাকা যায় না। কেন থাকা যায় না আমার সাথে? কারণ আপনি একটা বাজে ও খারাপ লোক। তাহলে তোমার এই বাজে খারাপ লোকটাই তোমাকে তার সাথে থাকার ব্যবস্থা করে দিবে, কেমন? মানে? তারপর আর ওকে মানে বোঝানোর সুযোগ না দিয়েই জোর জবরদস্তি করে আমার স্বামী হওয়ার অধিকারটা আদায় করি আমি, কারণ ও আমাকে ছেড়ে চলে যেতে চাইছে, আর আমি ওকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না। আমার দৃঢ় বিশ্বাস, আমার সন্তান ওর কোলে এলে ও আমাকে ছেড়ে কোথাও যাবে না। তাই আমি আমার বউকে আমার কাছে পাওয়ার জন্য ওর সাথে জানোয়ারের মতো আচরণ করেছি, যাতে ও আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা মনেও ভুলে না আনে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার পিচ্চিটা ওর শাড়িটা বুকে জড়িয়ে ডুকরে ডুকরে কাঁদছে। তখনই আমি ওকে আমার কোলে তুলে নিয়ে বলি, তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইলে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কখনোই যাব না, বিকজ আই লাভ ইউ। আর হ্যাঁ, ভুলেও ডিভোর্সের কথা মুখেও আনবে না, আর আনলে আমার চেয়ে খারাপ কেউই হবে না। তুমি কেন বুঝো না আমি যে শুধু তোমাকে ভালোবাসি? কেন আমাকে এভাবে দূরে দূরে ঠেলে দাও? আমি তো একটা মানুষ, আমারও তো সহ্য সীমা আছে, তাই নয় কি? আমি তো কখনোই জোরাজুরি করতাম না তোমার সাথে, তুমি আমাকে রাগিয়ে দিয়েছো, আর আমি রেগে গিয়েই এত কিছু করে ফেলেছি। আর আমি শুধু তোমাকে ভালোবাসি, তোমার শরীরকে নয়। কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলো। ও কিছুই বলছে না দেখে অনেকভাবেই ওকে কথা বলানোর চেষ্টা করি আমি, কারণ আমি যে জানি ও আমার আচরণে কষ্ট পেয়ে এভাবে পাথর হয়ে বসে আছে। হয়তো ও এক্সপেক্ট করেনি যে আমি এমন কিছু করব ওর সাথে। আর ঠিক তখনই নিশা ভাবির ডাক পড়ে যায়, আর তাই আমি ওকে কোলে করে বাথরুমে নিয়ে গিয়ে গোসল করিয়ে আনি। তারপর শাড়ি পরাতে যেতেই ও আমাকে বলে, আপনি প্লিজ আমাকে ছোবেন না। কেন ছোব না, আমি তোমার স্বামী যে। কারণ আমার নিজেকে অপবিত্র নোংরা ডাস্টবিন বলে মনে হচ্ছে। তুমি কি বলছো সোনা? আমি তোমার স্বামী, আর স্বামী ছিলে কোনো স্ত্রী কখনোই অপবিত্র নোংরা ডাস্টবিন হয় না। তুমি আমাকে বিশ্বাস করো, আমি কোনো মিথ্যা বলছি না। বিশ্বাস আর আপনাকে?
আপনি তো আমার সর্বস্ব কেড়ে নিয়েছেন। আপনি আমাকে বলেই আমার পিচ্চিটা কাঁদতে শুরু করে, কারণ ও আমার আচরণে অনেক ভয় পেয়ে যায়। যার চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখতে চেয়েছি, তার চোখে আমি আমার জন্য ঘৃণা দেখতে পাচ্ছি। তাই আমি ওকে আমার বুকে জড়িয়ে ধরে আদর করতে থাকি, কিন্তু ওকে বোঝাতে গিয়ে আমি নিজেই কেঁদে ফেলেছি। আর ঠিক তখনই আবারও নিশাভাবির ডাক পড়ে যায়। তাই আমি ওকে সুন্দর করে শাড়ি পরিয়ে ওকে আমার কোলে করে ব্রেকফাস্ট করতে নিয়ে চলে যাই। ব্রেকফাস্ট করে ডাইনিংয়ে এসে বসতেই নিশাভাবি আমার পিচ্চিটাকে বলে, এই যে আমার ননদি, তোমাকে এত উইক লাগছে কেন? ও কিছু না ভাবি। বললেই হলো। হঠাৎ নদীভাবির মুখ ফসকে বলে, হয়তো আমার ননদিনী নাইট ডিউটি করতে বেশি কষ্ট হয়ে গেছে, তাই আর কি। নদীভাবির কথা শুনে আমার শ্বশুর শাশুড়ি শালা শালি সবাই বউয়ের সাথে আমার দিকে তাকিয়ে হা হা করে হেসে দেয়। আমিও ভাবির কথা শুনে হেসে দেই, কারণ সত্যি তো কাল রাতে নাইট ডিউটি করতে বিজি ছিলাম আমরা। এসব ভাবতে ভাবতেই আমি পিচ্চি বউটার দিকে তাকিয়ে দেখি তার চোখ দুটো ছলছল করছে। তাই আমি তখনই ওর গালে আমার হাতটা ছুঁয়ে দিই, আর ও বিরক্ত হয়ে আমার হাতটাকে সরিয়ে দিয়ে রুমে চলে যায়। ঠিক তখনই আব্বু আমার হাত ধরে বলে, বাবা, আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে, আর আমি জানতেও চাই না। শুধু তোমাকে একটা কথা বলতে চাই যে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয় বাবা, তার মানে এই নয় যে তোমার রাগে অভিমানে একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিবে। দেখো আব্বু, আমি তোমার মেয়েকে অনেক ভালোবাসি আর ওকেই ভালোবাসবো, কিন্তু এই সুইট সিম্পল কথাটা তোমার মেয়েকে আমি কিছুতেই বোঝাতে পারছি না। নিশ্চয়ই তুমি এমন কিছু করছো যে মেয়ে আমার রেগে ফায়ার হয়ে আছে। আই এম সরি আব্বু। আমাকে বললে তো কিছু হবে না বাবা। আমার মেয়েকে আদর করে বুঝিয়ে বলো, দেখবে ও তোমার কথাই শুনে চলবে। তুমি একদম ঠিক বলছো আব্বু, আমি আজ ওকে বুঝিয়ে বলবো। আর ঠিক তখনই হঠাৎ করে আম্মু চিৎকার শুনতে পাই। আম্মু চিৎকার শুনে সবাই দৌড়ে যেয়ে দেখি আমার বউ অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে আছে আর আস্তে আস্তে কেঁপে কেঁপে উঠছে। তাই আমি তখনই ওকে কোলে করে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেই। কিছুক্ষণ পর ডক্টর চেক আপ করে আব্বুকে বলে, মেয়ে ফিজিক্যালি অনেক দুর্বল হয়ে পড়েছে, তাছাড়া ভাইরাল জ্বরের কারণেও অনেকটা দুর্বল হয়ে আছে মেয়ের শরীর। তাই আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো কন্টিনিউ করলে ও ঠিকমতো খাওয়া দাওয়া করলে সুস্থ হয়ে যাবে ও। তবে হ্যাঁ, অনেক যত্ন ও কেয়ার রাখতে হবে মেয়েকে। আর হ্যাঁ, অ্যালার্জি জাতীয় কোনো খাবার খাওয়ানো যাবে না ওকে, এবং অবশ্যই ডাস্টের থেকে দূরে রাখতে হবে ওকে, কারণ ডাস্টের জন্যই হাত পা লাল হয়ে গেছে ওর। তাই যত সম্ভব মেয়ের সব জিনিস নিট অ্যান্ড ক্লিন করে রাখতে হবে, কেমন? ডক্টর আঙ্কেলের কথা শুনে আব্বু আম্মু কান্না করে দেয় আর আব্বু অনেক চিন্তিত হয়ে যায়। সবই আমার জন্য, আমার করা জোরাজুরির জন্যই হয়েছে এসব। আমি যদি এমনটা না করতাম তাহলে কখনোই অসুস্থ হয়ে পড়তো না ও। নিজেকে খুবই অসহায় বলে মনে হচ্ছে আমার। ঠিক তখনই ডক্টর আঙ্কেল আমাকে ডেকে বলে, বাবা, তোমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, আর তাই আমি যেটা বলতে চাইছি সেটা হয়তো তুমি বুঝতে পেরে গেছো। হ্যাঁ আঙ্কেল, আমি কিছুটা বুঝতে পারছি। তাই তো বলছি, ওকে কিছুদিন রেস্ট দাও, তাহলে মেয়ে আমার একদম সুস্থ হয়ে যাবে। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে। আঙ্কেল, আপনি যদি কিছু মনে না করেন আমি একটু প্রশ্ন করতে পারি? হ্যাঁ বাবা, তা হঠাৎ এই প্রশ্ন কেন? আপনি কি আমার পিচ্চিটা, না মানে আমার বউয়ের মামা? আসলে আপনি এত আদর করে ও চেক আপ করেছেন আর ও আপনার হাত ধরে শুয়েছিল, তাই আর কি। কিন্তু মামা, আপনি আমাদের বিয়েতে ছিলেন না কেন? বাবা, আমি তোমাদের বিয়ের সময় দুবাইয়ে ডক্টর সেমিনারে ছিলাম, তাই তো আমি চেয়েও আমার একমাত্র ভাগ্নি বলে ভুল হবে আমার মেয়ের বিয়েতে আসতে পারিনি। ও, তাই বুঝি আপনার মেয়ে আপনাকে বকাবকি করে? হ্যাঁ বাবা, ও রেগেছিল আমার উপরে, বাট এখন আর নেই। তখন আম্মু এসে বলে। তখনই আমি ও মামা গিয়ে ওর পাশে বসি আর ও আমাদের দেখেই মুখটা ফিরিয়ে নেয়। আর ঠিক তখনই আমি গালে হাত দিয়ে পিচ্চিকে খুশি করার জন্য কথা ভাবতে যাই। ভাবতে ভাবতে খেয়াল করে দেখি মামু তার মেয়েকে আদর করে স্যুপ খাইয়ে দিচ্ছে, আর আমার বউও চুপচাপ গুড গার্লের মতো স্যুপগুলো খেয়ে নিচ্ছে। ঠিক তখনই মামু মজা করে বলতে থাকে, কে যেন আমাকে ছোটবেলায় বাবু বলে ডাকতো। এক গ্লাস দুধের অর্ধেকটা খেয়ে বাকিটা আমাকে খাইয়ে দিত, আমার কোনো পুরো বাংলাদেশ ঘুরে বেড়াতো। আচ্ছা আম্মু, তুমি বলো, এত বড় একটা মানুষকে বাবু বলা যায়? মামুর কথা শুনি আমার পিচ্চিটা হা হা করে হেসে দেয়। বাহ, মামু তো খুবই মজার মানুষ। সেকেন্ডের মধ্যে আমার পিচ্চিটাকে হাসিয়ে ফেললো।
তখন আমার পিচ্চিটা মামুকে বলে, ওই বাবু, আমার জন্য তুমি দুবাই থেকে কি নিয়ে এসেছো? ঠিক তখনই মামু ওকে একটা ট্রলি দেখিয়ে বলে, ওটার মধ্যে সবকিছু আছে, সবই তোমার আম্মু। ও মা, তাই নাকি? হুম। তা তুমি ব্রেকফাস্ট করেছো মামু? না আম্মু। আচ্ছা চলো তাহলে আমি তোমাদের খাইয়ে দিই। আমাদের? তুমিও তোমার জামাইয়ের কথা বলছি, দুজনের মুখটা বাংলার পাঁচের মতো করে আছো, তাই বলছি আমার কাছে এসো, আমি তোমাদের খাইয়ে দিচ্ছি। তারপর আমার পিচ্চিটা আমাকে ও মামাকে খাইয়ে দেয়। ঠিক তখনই মামুর ফোনটা বেজে ওঠে, তাই মামু কোনো মতো খেয়ে দিয়ে হসপিটালে চলে যায় ইমার্জেন্সি পেশেন্ট দেখার জন্য। মামু যেতে আমি পিচ্চিটাকে জড়িয়ে ধরে সরি বলি, আর আমার পিচ্চিটা আমাকে রহস্যময় হাসি দিয়ে আকাশপ্রাণে চেয়ে থাকে। আর ঠিক তখনই হঠাৎ করেই বৃষ্টি নামা শুরু হয়ে যায়। কি সুন্দর বৃষ্টি পড়ছে তাই না? খুবই রোমান্টিক ওয়েদার শোনা। শোনো, আমি এত রোমান্টিক বুঝি না। পিচ্চি বউয়ের কথা শেষ হতে না হতেই মেঘের ডাক শুরু হয়ে যায়, আর আমার বউ ও সাথে সাথেই ভয় পেয়ে আমাকে ওর বুকে চেপে ধরে, আর আমি ও খুব শক্ত করে ওকে আমার বুকের সাথে চেপে ধরি। আর এর আগে আমার বউ আমার কাছে এতটা কখনোই কাছে আসেনি, তাই আমি ওকে আমার কাছে পেয়ে মনে হচ্ছে যেন আমি আমার সমস্ত সুখ খুঁজে পেয়ে গেছি, আর কোনো চাওয়া পাওয়া নেই আমার। কি হলো, চুপ করে আছেন কেন? এমনি শোনা, কাল রাতে তোমার কষ্ট হয়েছে তাই না? দিব না, যাও, আমার থেকে দূরে দূরে থাকো। আর কখনো এমন হবে না সোনা, তুমি আমাকে ক্ষমা করে দাও না। আমি কখনোই তোমাকে ছেড়ে থাকতে পারবো না। দেন আমি ওকে বিছানায় শুয়ে দিয়ে আদর করে ওর গালে গলে চুমুতে থাকি। তখনই ও আমাকে বলে, তুমি রিয়াকে খুবই ভালোবাসো তাই না? আমি যে তোমাকে অনেক ভালোবাসি সেটা তুমি আমার চোখে দেখতে পাও না সোনা। চোখে দেখাও তো ভুল হতে পারে তাই না? কেন ভুল হবে? আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি শুধু তোমারই, বিশ্বাস করো তুমি আমায়। তারপর আমি ওকে আমার বুকের সাথে চেপিয়ে ধরে আমার মনের সবগুলো কথাই ওকে খুলে বলি, আর ও আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি ওকে আমার বুকের সাথে চেপে ধরে কান্না করতে থাকি। পরিশেষে নিজের কাছে প্রমিস করেছি আমি আর কখনোই ওই রিয়া নামের ভাইরাসটাকে আমাদের মাঝে আসতে দিব না। ঠিক তখনই নদী ভাবি দরজায় এসে নক করে বলে, তোমাদের বর বউয়ের মান অভিমানের পালা শেষ হলে আমরা কি আসতে পারি? ঠিক তখনই আমি আমার পিচ্চির কপালে চুমু খেয়ে আস্তে আস্তে রুমের বাইরে চলে যাই। এখন আর আমাদের মাঝে কোনো দূরত্ব নেই। আমার বউ আমাকে অনেক ভালোবাসে। এভাবে সুখে শান্তিতে কেটে যায় 3টে মাস। হঠাৎ একদিন আমার পিচ্চিটা কিচেনে মাথা ঘুরে পড়ে চলে যায়, তাই আমি মামুকে ফোন করে আসতে বলি তার মেয়ে চেক আপের জন্য। মামু চেক আপ করে মৃদু হাসি দিয়ে আমাকে বলেন, বাবা ইমান, গিয়ে মিষ্টি নিয়ে আসো তো। কেন মামু? আগে আনো, তারপর বলছি। কি হলো বাবু, বলছো না কেন? কত বড় সাহস আমাকে নাম ধরে ডাকে। আমার ছেলেকে আমি নাম ধরে ডাকি তো। একটু ধৈর্য ধরো, তারপর আমি বলছি আম্মু। মামুকে মিষ্টি এনে দিতেই মামু গপগপিয়ে মিষ্টি খেয়ে বলল, আম্মু, আমাকে বাবু বলা ছেড়ে নিজের বাবুকে বাবু বলার প্র্যাকটিস করে নাও তো, কেমন? মামুর কথা শুনে বাড়ির সবাই খুশির রোল পড়ে যায়, আর আমার পিচ্চিটা লজ্জায় লাল হয়ে মামুকে বলেন, আমার বাবু তো বাবুই, তুমিও আমার বাবু, এতে কোনো নড়চড় হবে না বাবু। পিচ্চির কথা শুনে সবাই হাহা করে হেসে দেয়। তখন মামু ওকে মজা করে বলে, এত অপমান ধর্মে সইবে না আম্মু। তোমার আবার মান অপমান বোধ আছে নাকি বাবু? পিচ্চির কথা শুনে আবারও বাড়িতে হাসির রোল পড়ে যায়। তারপর সবাইকে মিষ্টি মুখ করানো হয়। মিষ্টি মুখ শেষে সবাই আমাদের রুমে চলে যায়। তারা যেতেই আমি দরজা লাগিয়ে আমার বাবুর আম্মুকে জড়িয়ে ধরি। কি হলো, হঠাৎ এত ভালোবাসছো যে? আমার বউকে তো আমি অনেক ভালোবাসি তাই না, জানিস না, আমি না আর ওয়েট করতে পারছি না। কেন? এখনই যে বাবুর মুখ দেখতে মন চাচ্ছে আমার। তাই? শোনা। তাহলে একটু সবুর করো শোনা, সবুর আছে মেওয়া ফলে। সবুর আর আমি, তুমি তো ভালো করে জানো যে আমার ওইটা নেই। ধৈর্য সবুর আর যাই বলো না কেন, ওইটা আমার নেই বললেই চলে। ওইটা আমার নেই বলে তো তোমার কাছে পাওয়ার জন্য পাগল হয়ে যাই আমি। তাই? হুম। ছেলে মেয়ে নেই তাতে পাগল হয়ে আছো, ছেলে মেয়ে এলে তো ছাগল হয়ে যাবে। কিন্তু কেন শোনা? বাচ্চা কাচ্চা হলে তো আমি ওদেরই আদর করব, তোমাকে আদর করার টাইম পাবো? দেখো শোনা, এমনটা হবে না। কেন দুষ্টু? বাবু ও বাবুর আম্মু কি সমানভাবেই আদর করতে হবে আমার। যদি না করি? এই কেমন কথা? আমাদের সবাইকে সমানভাবে আদর করতে হবে শোনা। বলো করবে না আমাদের সবাইকে সমানভাবে আদর? সোনা তুমি কি বোকা? কেন বাবুর আম্মু? স্বামী ও সন্তানের ভালোবাসা কি কখনো এক হয় বোকা? তোমাকে যেভাবে আদর করে ভালোবাসি আমাদের সন্তানকেও কি ওভাবে আদর করে ভালোবাসবো?
না মানে আমি বুঝতে পারছি না সোনা, সো আমি সরি সোনা। এতে সরি বলার কি হলো বাবুর আব্বু? আমি তোমাকে বুঝতে পারিনি সোনা, তাই আমি সরি বলছি। ওকে আমার বোকা রামচন্ডী। আমি এভাবে হাসি খুশিতে কেটে যায় আরো 10টি মাস। তারই মধ্যে আম্মুর স্বাদ হয় তার একমাত্র বউ মায়ের বাবু হওয়ার উপলক্ষে বাসায় অনুষ্ঠান করবে। তাই আমরা সবাই মিলে ঘরোয়াভাবে ছোটোখাটো পার্টির অ্যারেঞ্জ করি। পার্টিতে সবাই মিলে নাচ গান ও হাসি তামাশা করি। পার্টির শেষ পর্যায়ে নিয়ন ওর মাম্মামের পেটে উপরে চুমু খেয়ে মাথা রেখে বলে, মাম্মাম, তোমার মেয়ের সাথে আমার বিয়ে দেবে তো মাম্মাম? না বাবা, কেন মাম্মাম? ছোট বাবুর বিয়ে দেয়া যায় নাকি বোকা? তাছাড়া আমার মেয়ে না হয়ে যদি ছেলে বাবু হয় তখন? তোমার তো মেয়ে বাবুই হবে, দেখে নিও তুমি। পাপা মেয়ে বাবু চাই মাম্মাম। ও মা, তাই? তা তুমি জানলে কি করে বাবা? পাপা আমাকে বলেছে যে পাপার মেয়ে বাবু চাই, পাপার মেয়ে বাবুই হবে। দুষ্টু ছেলে, তোমার পাপার না আমার বাবু হবে। তখনই নিশাভাবি মিশকাকে মিষ্টি খাইয়ে বলেন, বেআইন সাহেবা, আমার ছেলে তো দেখি রেডি, শুধু তোমার মেয়ে রেডি হলেই হয়ে যায়। ধুর পাগলের গোষ্ঠী, আমি আমার বাচ্চাকে এখনো দুনিয়ার মুখ দেখাতে পারলাম না, তার আগেই ওকে শ্বশুরবাড়ি পাঠানোর ব্যবস্থা করে বসে আছে তারা। শোনো ভাবি, বাচ্চা কাচ্চার সামনে বিয়ে বিয়ে করবে না কেমন? বাচ্চারা এসবের কি বোঝে? শুধু বিয়ে বিয়ে বিয়ে, তাছাড়া কথা বলার আর কিছু নেই নাকি? বউয়ের ঝাড়ি খেয়ে সবাই চুপ হয়ে যায়। ঠিক তখনই নিয়ন ওর গলা ধরে বলে, তোমার মেয়ের সাথে আমার বিয়ে দিবে না মাম্মাম? তখনই আমার আব্বু আম্মু ওকে চুমু খেয়ে আদর করে রাগীভাবে বলে, কোনো বেকার ছেলের সাথে মেয়ের বিয়ে দিব না আমার। পাপা বেকার মানে কি? বাবা বেকার মানে যে কোনো কাজ করে না। ও তাই, মাম্মা মামার সাথে বিয়ে দেবে না তার মেয়ে, তাই তো? হুম। তাহলে শোনো, আমি অনেক লেখাপড়া করে চাকরি করে তোমার মেয়েকে বিয়ে করতে আসবো। নিয়নের কথা শুনেই বাড়ির যুদ্ধ লোক সবাই হা হা করে হেসে দেয়। তারপর আমি আমার বাবুর আম্মুকে কোলে তুলে রুমে নিয়ে এসে আমাদের বিছানায় শুয়ে দেই। দেন দরজা লাগিয়ে এসে ওর পেটের উপর আলতো করে চুমু খেয়ে আদর করতে থাকি। কি হলো বাবুর আব্বু, কি হয়েছে? আর মাত্র 4 দিন, তারপর আমরা 2জন থেকে 3জন হয়ে যাব। উফ, এত এক্সাইটেড লাগছে না আমার। আমি আমি তো তোমাকে বলেই বোঝাতে পারবো না। দেখো আমার মেয়ে আমাকে সবার আগে আমাকে পাপা বলে ডাকবে। না না, আমার ছেলে আমাকে সবার আগে আম্মা বলে ডাকবে। কি তোমার ছেলে চাই? হ্যাঁ, আমার ছেলে হবে। না, আমার মেয়ে হবে। বলছি তো আমার ছেলে হবে। বললাম না আমাদের মেয়ে হবে। এভাবে ঝগড়া করতে করতেই ঘুমিয়ে পড়ি আমরা। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বসতেই বউ আমার ওর পেটের সাথে চেপে ধরে। ঠিক তখনই ফিল করি যে আমাদের অনাগন্ত সন্তান ওর মায়ের মধ্যেই বসে হাত পা ছুটছে, আর আমার মনে হচ্ছে যেন আমার সন্তান আমার সাথে খেলছে। এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর আমার বাচ্চাটা শান্ত হয়ে যায়। শোনা ও শোনা, শান্ত হয়ে গেলে কেন? হয়তো আমার ছেলের ঘুম পেয়ে গেছে তাই। কি তোমার ছেলে মানে? না, আমার মেয়ে ঘুম পেয়ে গেছে তাই। আচ্ছা শোনা, ও উঠবে কি করে? ফুচকা খেলে। মানে? আমি ফুচকা খেলেই তোমার বাবুর ঘুম ভেঙে হাত পা ছুড়বে, কারণ আম্মু আমাকে একটু ফুচকা খেয়ে গেছে, আর ফুচকা খাওয়ার সাথে সাথেই ও হাত পা ছোড়া শুরু করে দিয়েছে। পিচি বউয়ের কথা শুনে আমি ফুচকা আনতে কিচেনে চলে যাই। ফুচকা এনে দিতেই বউ আমার গপগপিয়ে ফুচকা খেতে শুরু করে। আমি আমার বাবুর এক্সাইটমেন্ট দেখে বোঝার জন্য ওর মায়ের পেটে মাথা রেখে শুয়ে থাকি। এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পর আমি আমার বাবুর আম্মুকে বলি, দেখো না শোনা, বাবু তো হাত পা ছুটছে না, আর নাড়াচাড়াও করছে না। কেন করছে না? অ্যাকচুয়ালি আমি তখন চটপটি খাচ্ছিলাম। সো যাও গিয়ে চটপটি নিয়ে আসো সোনা। কি তোমার কি আমাকে মুরগি বলে মনে হয় যে বারবার শুধু মুরগি বানাচ্ছ? না সোনা, তোমাকে তো আমার বাবুর আব্বু বলে মনে হয়। দেন ও আমাকে ওর কাছে টেনে এনে আলতো করে আমার কপালে চুমু এঁকে দেয়, আর আমি ওকে আমার বুকের সাথে চেপে ধরে চুমুতে চুমুতে ভরিয়ে দিই। তার কিছুক্ষণ পরে হঠাৎ করে আমার ফোনটা বেজে ওঠে, আর আমি তখনই কনফারেন্সের জন্য অফিসে চলে যাই। কনফারেন্সের মাঝে হঠাৎ করে ফোনটা বেজে উঠলো আমার। তাই আমি আমার পিএ সবুজকে বলি আমার ফোনটা রিসিভ করে কথা বলে ম্যাটারটা সর্ট করে আউট করার জন্য। সবুজ কথা বলে সে আমাকে জানায়, স্যার ম্যাম খুবই অসুস্থ হয়ে পড়েছেন, তাই সবাই ওনাকে ডেলিভারির জন্য হসপিটালে নিয়ে গেছেন। সবুজের কথা শোনা মাত্রই আমি কনফারেন্স ছেড়ে হসপিটালে চলে যাই। সেখানে গিয়ে দেখি আমার পিচ্চিটাকে স্ট্রেচারে করে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। তাই আমি দৌড়ে গিয়ে ওর হাতটা চেপে ধরি, আর ও আমাকে দেখে চোখের ইশারায় কাঁদতে বারণ করে।
তারপর অটিতে চলে যাই। আর ও যেতে আমি ভয় পেয়ে যাই, কান্না করতে থাকি। তখন আব্বু এসে আমাকে ভরসা জোগায়। ঘন্টা 3 পর ডাক্তার এসে আমাকে বলে, মিস্টার খান, আপনি মিস বেবির বাবা হয়েছেন। ডক্টর চৌধুরী, আমার ওয়াইফ কেমন আছে? আমি কি ওর সঙ্গে দেখা করতে পারি? অ্যাকচুয়ালি মিসেস খানের প্রচুর ব্লিডিং হয়ে গিয়েছে, তাই আমরা তাকে রেস্টে রেখেছি। আর এখন উনি ঘুমাচ্ছেন, তাই আপনারা একটু পরে গিয়ে ওনার সাথে দেখা করলে ভালো হয়। ডক্টরের কথা শেষ হতে না হতেই একটা নার্স আমার বাবুদের সাদা তোয়ালের মধ্যে নিয়ে এসে আমার 2 আব্বুর কোলে চলে দেয়। আব্বু আম্মু ও সবাই মিলে ওদেরকে আদর করার পর আমি ওদের কোলে তুলে নিয়ে আদরে আদরে ভরিয়ে দিই। তারপর ওদের আম্মুর কাছে রেখে ওদের মায়ের কাছে ছুটে চলে যাই। আমি কেবিনে যেতে দেখি বাবুর আম্মু গভীর ঘুমে মগ্ন হয়ে আছে। তাই আমি ওর কাছে গিয়ে আলতো করে একটা চুমু এঁকে দিই ওর কপালে। ঠিক তখনই ও আমাকে জড়িয়ে ধরে বলে, এই যে বাবুর আব্বু, কাঁদছো কেন? তুমি ঘুমাওনি? এটা আমার প্রশ্নের উত্তর নয়। আসলে আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম, তাই বলে কাঁদবে? তোমার যদি কিছু হয়ে যেত? তাহলে আর কি, খুশিতে নাচতে নাচতে গিয়ে আরেকটা বিয়ে করে আনতে, আর সেই বউ নিয়ে আনন্দে মেতে থাকতে। আমি কি এতটাই খারাপ যে নিজের বউয়ের কিছু হলে আরেকজনের সাথে সিসি? এসব কথা আমি ভুলেও ভাবি না। ও মা, তাই নাকি? আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক, যাতে তুমি আরেকটা বিয়ে করতে পারো। দেখো বউ, মোটেও এসব ফাজলামো করবে না, কেমন? সত্যি কথা বললেই তো ফাজলামো হয়ে যায়, তাই না? পিচ্চি বউয়ের ফাজলামো বন্ধ করতেই ঠিক তখনই আমার ধৈর্যরা দখলে নিয়ে নেয় এসে। দেখতে দেখতে কেটে যায় 2.5 বছর। এখন আমার ছেলে ও মেয়ে অনেকটাই বড় হয়ে গিয়েছে, কিন্তু হয়েছে পাজির হাড়ি। কারণ আমাকে ওরা ওদের মায়ের কাছে দেখলেই কান্নাকাটি জুটিয়ে দেয়। ছেলে মেয়ের ভয়ে, না মানে তাদের অত্যাচারে, তাদের মায়ের কাছে যেতেও পারি না আমি। আমাকে তারা তাদের মায়ের থেকে 100 হাত দূরে রাখে। একই বিছানায় তারা তাদের মায়ের সাথে মাঝখানে নিয়ে ঘুমায় সে। আর আমাকে তাদের মায়ের আশেপাশে দেখলেও মহাভারত অশুদ্ধ হয়ে যায়। তাই আমি ছেলের পাশে কোলবালিশ রেখে ঘুমাই। আর আমার মেয়ে ইশারায় কি পাজি! এ তো সেদিনের কথা। আমি অফিসে যাব বলে রেডি হচ্ছিলাম, ঠিক তখনই শার্টের বাটনটা ছিঁড়ে ফেলে দেয়। তাই ওর আম্মু তড়িঘড়ি করে আমার শার্টের বাটনটা সেলাই করে দেয়। আর সেই সুযোগে আমি আমার বউকে বুকের সাথে জড়িয়ে ধরে চুমু খেতে থাকি। আর অমনি আমার বদের পাজি মেয়েটা ঘুম থেকে উঠে আমাকে আর ওদের মাকে দেখে আম্মু আম্মু বলে কান্নাকাটি জুড়ে দেয়। আর তখনই আমার আব্বু এসে হাজির হয়। আব্বু আম্মুকে আসতে দেখেই তাদের আদরের নাতনি তাদের আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় যে আমি ওর মাকে আমার বুকের সাথে জড়িয়ে ধরে চুমু খাচ্ছিলাম। ঠিক তখনই আব্বু আম্মু আমাকে দেখে মৃদু মৃদু হাসে। তারপর নাতি নাতনিদেরকে নিয়ে চলে যায়। তারা যেতেই খেয়াল করে দেখি বউ আমার টেরি টেরি স্মাইল করছে। তাই তখনই আমি ওকে জড়িয়ে ধরে বলি, ও তুমি যতই দাঁত কেলাও না কেন, তোমার ছেলে মেয়ে তোমাকে রক্ষা করতে পারবে না সোনা। এই বলে আমি ওর ঠোঁট জোড়া দখলে নিয়ে নিই। আর অমনি আমার ছেলে মেয়ে এসে বলে, পাপা তুমি চিন্তা তো, ওটা কেন না, ওটা পতা পাপা। তখনই ওর আম্মু আমার চেহারা দেখে হাহা করে হেসে দেয়। আর আমি বোকা হাদার মতো বউয়ের হাসি মাখা মুখ দেখে তাকিয়ে থাকি। ঠিক তখনই আমার ছেলে বলে ওঠে, ও কি পাপা, তুমি মামাকে এভাবে দিচ্ছো কেন? হায় রে আল্লাহ, কেমন ছেলে মেয়েদের বাপ হয়েছে আমি, যাদের জ্বালায় নিজের বিয়ে করা বউকে মুখে দেখাও পাপ। কি হলো? কি এত ভাবছো? ছেলের প্রশ্নের উত্তর দাও। তোমার ছেলের প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমি, আমার লেট হয়ে যাচ্ছে। সো আমি এখন আসি। বাবুর আব্বু, ফাইলটা তো নিয়ে যাও। ওটার আজ কোনো প্রবলেমই নেই, সো গুছিয়ে রাখো। বলে আগে গজগজ করতে করতে আমি অফিসে চলে যাই। দুপুরে ব্রেক টাইমে আমি আমার বাবু এবং বাবুর আম্মুকে খুবই মিস করতে থাকি। ঠিক তখনই আমি ফোন লাগাই। বউয়ের ফোন রিসিভ হতে শুনি, পাপা তুমি কি করতে তো? কিছু না মা, তুমি কি করো? দুধু থাই। মা দুধু খেলে আমার সাথে কথা বলে কি করে? ওইতে একটু দুধু থাই, একটু কথা বলি। ভাইয়া কি করে মা? দুধু থাই। দুধু খেলে তাতে পোকা হবে তো। মৃত্যুক দানি কোথা তার? কেন মা, আমি কি মিথ্যা বলেছি? মাম্মা বলতে দুধু তেলে নাকি দাঁতে পোকা হয় না। তাই মা? পাপা পাপা শোনো। হ্যাঁ মা বলো। আচার সময় আমার জন্য চকলেট নিয়ে আসবে। মা ঠিক আছে। মাম্মা কি করে? দুধু খাওয়াই। মাম্মার কাছে দাও তো, মাম্মার সাথে তো একটু কথা বলি। আচ্ছা মা। হ্যালো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু সোনা। কি হয়েছে সোনা?
সকালে এত রেগে গেছিলে কেন? ইয়ে মানে কি মানে করছো? দুধের শিশু ওরা, ওরা কি বোঝে? শুধু শুধু রাগ করে ব্রেকফাস্ট না করে চলে গেলে। আমি সরি সোনা, আর এমন হবে না। কি করো তুমি? তোমার ছেলে মেয়েকে আদর করি। শুধু ওদের বেশি আদর করলেই হবে? ওদের বাবাকে একটু আদর করবে না? বাসায় আসো, তারপর ভেবে দেখছি। বাসায় আসো, তারপর ভেবে দেখবো। সোনা, তুমি তো জানো আজকে ছোটমণি আসবেন, তাই। কি তাই? ও ছোট খালামণি যখনই আসেন ওনার ওই বাজে মেয়েটাকে সাথে নিয়ে ঘুরতে আসে, আর আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি করার জন্যই চেষ্টা করে। চেষ্টা করে পেয়েছেন কি? না, তাহলে তুমি রেগে কেন যাচ্ছ? ভয় হয় যদি তোমার কিছু হয়ে যায়, তখনই আমার কি হবে? দূর বোকা, কিচ্ছু হবে না আমার। তুমি না একটু বেশি চিন্তিত হয়ে পড়ছো। যাই হোক না কেন, এবার যদি ছোট ফুপি কোনো গন্ডগোল করে তাহলে আমি তাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিব বলে দিলাম। সে কোন সুখে। হয়েছে, এখন একটু শান্ত হও সোনা। আচ্ছা বাবুর আম্মু, ঠিক আছে। বাবু ও বাবুর আম্মুর সাথে কথা বলে আমি মিটিংয়ে চলে যাই। মিটিং শেষ করে বাসায় এসে শুনি ছোট খালামণি অর্থাৎ ছোট ফুপি আমার বাবুর আম্মুকে বলেছে, বৌমা, তোমার বাবুরা কি এখনো বুকে দুধ খায়? হ্যাঁ মনি, কেন? এ যুগে কোন মা তার বেবিকে বুকে দুধ খাওয়ায়? মানছি আমি আমাদের যুগে এমনটা ছিল, কিন্তু তোমাদের যুগে এসব চলে না বৌমা। ব্রেস্ট ফিডিং করালে তোমার সমস্যা হয়ে যাবে তো। কোনো সমস্যা হবে না মনি। এই মেয়ে, এই আমার মুখে মুখে তর্ক করছো কেন? ছোট মানি আমার বউ তোমার সাথে তর্ক কোথায় করলো? আরে ইমান বাবা, তুমি কখন এলে? এটা তো আমার প্রশ্নের উত্তর নয়। ইমান বাবা, আমি তোমাকে বুঝিয়ে বলছি। আপনার কোনো কিছু বোঝানোর দরকার নেই ফুপি, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আমার বাচ্চার দুধের শিশু, ওরা ওর মায়ের দুধ খাবে না তো কার খাবে? মায়েরা বেবিকে ব্রেস্ট ফিস্টিং করানোর কোনো সমস্যা নেই, গট ইট? এবং এতে মা ও বেবির দুজনের স্বাস্থ্য ভালো থাকে। বেবিকে 2.5 কিংবা 3 বছর পর্যন্ত ব্রেস্ট ফিস্টিং করানো উচিত। সেখানে তো আমরা বেবিদের বয়স 2.5 বছরও হয়নি। আর আপনার সাহস তো কম না, আপনি আমার ওয়াইফকে সাজেশন দেন। নিজেও তো একটা মা হয়ে আরেকটা মায়ের অবস্থা বুঝেন না? এই আপনার মতো কিছু মানুষের জন্য আমাদের সাজানো সংসারটা নষ্ট হয়ে যায়। তাই আপনি এখন আসতে পারেন। ভাইয়া দেখ, তোর ছেলে আমার সাথে আমাকে চলে যেতে বলছে। আমার ছেলে তো ভুল কিছু বলেনি, তুই এখন আসতে পারো। ভাইয়া, ভাইয়া বলে লাভ নেই। ছেলের বিয়ে হওয়ার পর থেকেই দেখে আসছি তুই আমার ছেলের সংসারে আগুন ধরানোর চেষ্টা করছিস। এর আগের বারে বোন বলে ক্ষমা করে দিয়েছিলাম, বাট এখন আর না। তাই তুই এখন আসতে পারো। আর শুধু তাই না, এরপরে আমি আর আমার বাড়িতে তোর মুখও দর্শন করতে চাই না। আমি আজই লন্ডন ফিরে যাব, আর কখনোই তোমার বাড়িতে আসবো না আমি। ভাইয়া, আসতে হবে না, তুমি এখন আসো। ফুপি, আমি কি তোমার এয়ারপোর্টে ছেড়ে দিতে আসবো? না দরকার নেই, আমি একা একা এসেছি, একা একাই যাব। সোনা, তুমি প্লিজ ফুপিকে আটকাও। কি? একটা কথাও বলবে না তুমি? যাও, গিয়ে ছেলে মেয়েদেরকে দুধ খাইয়ে ঘুম পাড়াও। আমার ঝাড়ি খেয়ে বাবুর আম্মু বাবুদেরকে নিয়ে রুমে চলে যায়। ফুপি যেতে রুমে গিয়ে দেখি বাবু এবং বাবুর আম্মু গভীর ঘুমে মগ্ন হয়ে আছে। তাই আমি তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে এসে বাবুদের মাঝে থেকে বাবুর আম্মুকে তুলে এনে সোফায় শুয়ে দিয়ে চুমুতে চুমুতে ভরিয়ে দেই। ঠিক তখনই আমাকে জড়িয়ে ধরে আদর করে বলে, কি হয়েছে বাবুর আব্বু? কিছু না বাবুর আম্মু, আমি আমার শার্টটি খুলে চলে আসি, কেমন? কেন? এমনি। তারপর শয়তানটা টি শার্ট খুলে আমার দিকে তাকিয়ে টেডি টেডি স্মাইল দেয়। কি হলো, এভাবে দেখছো কেন? আজকে না খুবই মন চাচ্ছে, আর এটা করো না প্লিজ। বাবুরা উঠে গেলে তো। হয়েছে, আর বাহানা দিতে হবে না দুষ্টু, যা পারো করো গিয়ে। দেন আমি আমার বাবুর আম্মুর গালে পাগলের মতো চুমু খেতে থাকি। তারপর আমরা আবারও একে অপরের সাথে এক হয়ে যাই। এভাবে সুখে শান্তিতে কেটে যায় আরও 26টি বছর। আর কাল আমার জীবনের সবচেয়ে সুখের দিন, কেননা আজ আমার একমাত্র মেয়ে ইশারার বিয়ে। কার সাথে বিয়ে জানেন কি? ওই সেই পিচ্চি নিয়নের সাথে। ছেলে হলো এক কথার মানুষ, যা বলেছে তাই করেছে, মনোযোগ দিয়ে লেখাপড়া করেছে, দেশের একজন নামকরা ডক্টর হয়েছে। আর তারপরেই আমাদের কাছে এসে আবদার করেছে, স্পেশালি তার মাম্মামের গলা ধরে কান্নাকাটি করেছে। আর আমার বউকে তো জানেনি, ছেলে মেয়েদের বলতে অজ্ঞান। সেও ছেলের কান্নাকাটি দেখে বিয়েতে রাজি হয়ে যায়। ধুমধাম করেই বিয়েটা শেষ হয়ে গেল। বিদায়ের সময় আমার মেয়ে আমার গলা ধরে অনেক কান্নাকাটি করে বলে, পাপা তোমাকে অনেক জ্বালিয়েছি তাই না? না মা, কে বলেছে?
শোনা মা, এখন কিছুই না। না না, আমার মনে আছে পাপ্পা, আমি ছোটবেলায় তোমাকে অনেক জ্বালিয়েছি তাই না? তাই আমি গেলে মাম্মার কাছে তুমি থেকো, মাম্মা যেন কান্নাকাটি করে না পাপা। মাম্মা কান্নাকাটি করলে আমার খুবই কষ্ট হবে পাপা। আচ্ছা মা, আমি তোমার মাম্মামকে দেখে রাখবো। দেন আমার ছেলে তার বোনকে কোলে তুলে গাড়ি পর্যন্ত বসিয়ে দিয়ে আসে। মেয়েকে বিদায় দিয়ে রুমে এসে দেখি বউ আমার মেয়ের ছবি বুকে জড়িয়ে কান্নাকাটি করছে। তাই তাকে বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেই আমি। মেয়ের বিয়ে এবং বৌভাতের অনুষ্ঠান শেষ করে আমি আমার বউকে নিয়ে বেড়াতে চলে যাই। ওকে নিয়ে কয়েকদিন বাইরে কাটিয়ে আসার পর মেয়ের জামাই আমাদেরকে এসে বলে, পাপ্পা তুমি মাম্মামকে নিয়ে কোথায় গায়েব হয়ে যাও যে বাতি চালান দিও ও তোমাদেরও খুঁজে পাওয়া যায় না। আমাদের না সবাই তো তোমাদের বলবে সদ্য বিবাহিত স্বামী স্ত্রী। মা আমি না খুবই টায়ার্ড হয়ে আছি, তাই আমি একটু রুমে আছি। হ্যাঁ যাও পাপা, তাড়াতাড়ি যাও, আমার মাম্মামও রুমেই আছে। কি? কিছু না। রুমে যেতে দেখি বউ আমার ওইমাত্রই গোসল করে বেরিয়ে আসছে। তাই আমি তখনই ওকে আমার বুকের সাথে জড়িয়ে ধরি। এই যে বুড়ো, কি হয়েছে তোমার? বুড়োকালে ভীমরতি? বউ তুমি কি ভুলে গেছো? কি? ভীমরতিতে বুড়োকালেই হয়, তাই নয় কি? তাই বলছি আমাকে আদর করো না গো। বেশি না করলে একটু হবলেই হবে। ছেলে মেয়ে বড় হয়েছে, মেয়ের বিয়ে হয়েছে, তারা যদি তাদের বাপের এই হাল দেখে কি ভাববে তারা? যা ভাবে ভাবুক, আই ডোন্ট কেয়ার। দাও না, দাও না, দাও না একটা আদর। বয়স যতই বাড়ছে তুমি তত বাচ্চা হয়ে যাচ্ছ, তোমার আবদারও দিনকে দিন বেড়েই যাচ্ছে। বাড়ছে তো, আদর করো না শোনা। উম, তখনই আমি ওকে বিছানায় শুয়ে দিয়ে জড়িয়ে ধরি। শুধুমাত্র চুম্মাতে হবে না শোনা, আরও কিছু লাগবে। তার নির্লজ্জের মতো বউকে বুকে জড়িয়ে ধরে পাগলের মতো চুমু খাই। আর আমার বউ জানোই তাই বলে বকা দিতে থাকে। ঠিক তখনই আমি তাকে বলি, ও তুমি যাই বলো না কেন, আমি শুধু তোমার আর তুমি শুধুই আমার। তারপর ওর মিষ্টি ঠোঁট দুটো আমি আমার দখলে নিয়ে নিই। আর এভাবেই আমাদের গল্পটি সমাপ্ত হয়ে যায়। যদি আমাদের গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।